আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছি স্যার। ভালো আছেন না? জি স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু দেরি হলো, 7-8 মিনিট দেরি হয়ে গেছে। আমরা মনে হয় আজকে নতুন চ্যাপ্টার শুরু করার কথা, তাই না? জি স্যার। জি স্যার। লাস্ট ক্লাসে থ্রুপুট অ্যাকাউন্টিং দেখছিলাম, আজকে আমরা ইনশাআল্লাহ অ্যাক্টিভিটি বেস কস্টিং দেখব। তারা তো মনে হয় অনেকে অ্যাক্টিভিটি বেস কস্টিং করে আসছেন ইউনিভার্সিটি, না? জি স্যার, আমাদের প্রিভিয়াস লেভেলও স্যার ছিল এটা। তার মানে হচ্ছে এই ফাউন্ডেশন লেভেলে? জি স্যার। না স্যার, বিজনেস লেভেলে। স্যার বিজনেস লেভেলে। ওকে, বিজনেস লেভেলে না? লেভেলে জি স্যার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিজনেস লেভেলে কি? তাহলে ওইখানে কি ডিফিকাল্টিজ খুব বেশি ছিল নাকি নরমাল লেভেলে ছিল? স্যার নরমাল ছিল, ডিফিকাল্ট ছিল না। ওকে, সো তাহলে আমরা এখানে একটু দেখি কি অবস্থা আছে। তার মানে আপনাদের প্রাথমিক ধারণা মোটামুটি আছে? অনেকেরই নাই। অনেকেরই নাই না? আচ্ছা জি স্যার। ঠিক আছে, আমরা শুরু থেকে শুরু করছি, ভয় নাই। আর আমারও নাই স্যার, যাদের আছে তারা ভালো করবে। না, এটা ব্যাপার না, এটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে বেশি এফোর্ট দেবে ওইটা আপডেট করার দায়িত্ব আমার, ওইটা ইজি করার দায়িত্ব আমার। ইনশাল্লাহ ইজি করে ফেলবো, বাট যে যত বেশি এফোর্ট দেবে সে তত বেশি প্রিপারেশন ভালো হবে, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আপনার কিছুটা অ্যাডভান্টেজেস তো পাই, বাট দেখবেন যে ইনফ্যাক্ট আপনার লেভেল অফ এফোর্টের উপর ডিপেন্ড করবে আপনার সাকসেস রেট। সো এখানে মডার্ন কস্টিং সিস্টেমের একটা সিস্টেম, এটা অ্যাক্টিভিটি বেস কস্টিং এবং এনভায়রনমেন্টাল কস্টিং, দুইটা বিষয়কে তারা নিয়ে আসছে। আমি ঠিক এখনো কোশ্চেনটা দেখি না যে এখানে এনভায়রনমেন্টাল কস্টিং ও পড়ে কিনা। সো আমরা গত ক্লাসে বলছিলাম যে অ্যাক্টিভিটি বেস কস্টিং কিন্তু আপনার অ্যাবজর্পশন কস্টিং এর একটা এক্সটেনশন। এই যে দেখতে পাচ্ছেন চ্যাপ্টারটা শুরু হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে চ্যাপ্টার ওভারভিউ। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো বেসিক্যালি আমরা যেটা বলছিলাম যে এবিসি আসলে কি, অ্যাক্টিভিটি বেস কস্টিং। যদিও আমরা একদম নর্মালটা করছি, এটা নিয়ে অনেক রিসার্চ হওয়ার পরে ওরা অনেক ডেভেলপমেন্ট করছে, আমরা নর্মালটাই পড়ি এখনো। এটা বেসিক্যালি অ্যাবজর্পশন কস্টিং এর একটা এক্সটেনশন বলতে পারেন, মোর সফিস্টিকেটেড, মোর অ্যাকুরেট এবং মোর অ্যাডভান্স একটা টেকনিক ফর অ্যালোকেটিং ওভারহেড কস্ট। বেসিক্যালি আমরা ওভারহেড কস্ট অ্যালোকেশনের জন্য অ্যাবজর্পশন কস্টিং এ আমরা আপনারা দেখে আসছেন, হয় লেবার আওয়ার অথবা মেশিন আওয়ার অথবা ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বা ইউনিট কোয়ান্টিটি আর ভলিউম অফ প্রোডাকশন, এই জিনিসগুলো বেস হিসেবে ইউজ করি টু অ্যালোকেট ওভারহেড কস্ট, ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। বাট এই ক্ষেত্রে যেটা হয়, এটা অনেক ক্ষেত্রে অনেক ইন্ডাস্ট্রিতে এগুলো ইনঅ্যাকুরেট হয়, অর্থাৎ আমাদেরকে মিসলিডিং করে এবং একটা ইনঅ্যাকুরেট কস্ট ইনফরমেশন দিয়ে থাকে, এতে করে প্রাইসিংটাও ভুল হয়। So to avoid such problems, activity-based costing provides a tools for multi-stage overhead allocation systems that make it possible to allocate overhead cost with more accuracy to find out the accurate cost and accurate pricing strategy. So pricing টা আরো accurate হবে এবং cost allocation টাও, cost calculation টাও অনেক বেশি
অ্যাকুরেট হবে আশা রাখা যায়। আর যেহেতু অ্যাক্টিভিটিজ এর উপরে ফোকাস দিই, এক্ষেত্রে কস্ট অ্যালোকেশন করার ক্ষেত্রে আমরা ওভারহেড কস্ট অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভিটির নাম্বার অফ অ্যাক্টিভিটিস বা যেই কাজগুলোর কারণে ওভারহেডটা হচ্ছে সেই কাজগুলোতে আমরা ফোকাস দিই। কাজে এই জন্য আমরা আশা রাখি যে এটা একটা স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্টের একটা টুলসও এটাকে বলা হয় এই জন্য। সো কিন্তু কথা হচ্ছে যে অ্যাক্টিভিটি বেস কস্টিং কোথায় বেশি অ্যাপ্লিকেবল। এখানে দেখেন এই জিনিসগুলো আমরা দেখবো যে কোন কোন সিচুয়েশন অ্যাক্টিভিটি বেস কস্টিং অনেক বেশি সুইটেবল, কোথায় এটা আমাদের কম অ্যাপ্লিকেবল হবে, বিষয়গুলো আমরা দেখবো। তাহলে modern producer have changed the way that they produce so that they have much more machinery. আপনারা জানেন যে লেবার আগে ছিল লেবার ইন্টেন্সিভ, এখন কি হয়ে গেছে অনেক কোম্পানি বা অনেক ইন্ডাস্ট্রি কি হয়ে যাচ্ছে মেশিন ইনসেন্টিভ হয়ে যাচ্ছে, তাই না? লেবারের ইউজটা কমাই দিচ্ছে। ইভেন সার্ভিস সেক্টর দেখেন, গ্রামীণ ফোন আজকে একজনের সঙ্গে কথা হলো, 19 বছর চাকরি করার পরে চাকরি চলে গেছে, মানে যে আর্লি বার্ড বা গোল্ডেন হ্যান্ডশেক যেগুলোকে বলা হয়, তার মানে এখন তারা মেশিন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এতে করে তাদের লেবার বা লেবার ফোর্স এমপ্লয় কম লাগবে। সো যারা অটোমেটেড প্রোডাকশনে চলে গেছে, রোবোটিক্স প্রোডাকশনে চলে গেছে, তাদের তো লেবার আরো কম লাগবে। সো ব্যাচ সাইজ গুলো স্মল হয় এবং ডিরেক্ট লেবার আওয়ারের লেবারটা ব্যবহার কম হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। এর ফলে যেটা হচ্ছে যে এখন ম্যাটেরিয়াল এবং লেবার থেকে ওভারহেড কস্টই বেশি হয়ে যাচ্ছে, কারণ মেশিনে আপনারা জানেন হিউজ ইনভেস্টমেন্ট করা লাগে, ইনিশিয়ালি অনেক ইনভেস্ট করা লাগে। তো এই কারণে যেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল কস্টিং যেটা আমরা স্ট্যান্ডার্ড কস্ট ইউজ করি সেটা খুব কম ইউজফুল হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে এখানে অ্যাকুরেট প্রোডাক্ট কস্টটা বের হয় না। যেখানে মেশিন ব্যবহার হচ্ছে সেখানে দেখবেন দ্য লার্জেস্ট কস্ট অফ প্রোডাকশন ইজ দ্য ইনডিরেক্ট ওভারহেডস, বাট দিজ আর ক্যাটেগরাইজড টুগেদার ইন ওয়ান ফিগার দ্যাট ল্যাকস ডিটেলস অ্যান্ড ইজ নট ইউজফুল টু ম্যানেজমেন্ট। তো এটাকে যদি আমরা সমস্ত ইনডিরেক্ট ওভারহেড গুলোকে যদি একটা ওভারহেড বলি এবং ওইটাকে যদি আওয়ার বা কোনো কিছু অনুসারে চাপাই দিই, তাহলে এটা অ্যাকুরেসি খুবই কম হয় এবং ম্যানেজমেন্টের নিকট ইউজফুল না ডিসিশন মেকিং এর জন্য। তো এইগুলো আমরা এত ডিটেলসে যাচ্ছি না, আমরা আসলে আস্তে আস্তে ম্যাথের দিকে যাব। এই যে সমস্যাগুলো আছে এইগুলো কভার করার জন্যই আসলে বেসিক্যালি আসছে হচ্ছে 4টা প্রবলেম বলছে, আরো 2টা প্রবলেম বলছে যে যেটা বলে ফেলছি লেবার আওয়ার উপর ভিত্তি করে করা হয়, একটা ইনঅ্যাকুরেটলি করা হয় কারণ হচ্ছে এটা আরবিট্রারি হয়ে যায়, এরপরে পোর প্রাইসিং ডিসিশন আসে এবং প্রোডাকশন ডিসিশন দুইটাই পোর হয়। ABC has been developed to solve the problems that traditional costing methods create in this modern environment. তাহলে যেখানে মেশিনারির ইউজটা বেশি, ওভারহেড কস্ট বেশি, এবং যে ক্ষেত্রে ওভারহেড কস্ট হওয়ার জন্য শুধু লেবার আওয়ার অথবা ইউনিট দায়ী না, ভলিউম দায়ী না, সেই ক্ষেত্রে অ্যাক্টিভিটি বেস কস্টিং বেশি সুইটেবল। আমরা সামনের দিকে আরো পাবো বেশি সুইটেবল কোথায় কোন ক্ষেত্রে। এক্ষেত্রে একটু থিওরি দিয়ে আছে, আপনারা পড়তে পারেন যে প্রবলেমস উইথ অ্যাবজর্পশন কস্টিং, প্রবলেমস উইথ মার্জিনাল কস্টিং, এটা আগেও পড়ছেন, একবারও দেখতে পারেন। যেমন অ্যাবজর্পশন কস্টিংটা অনেক বছর আগের যে অ্যাজাম্পশন গুলো ছিল তার উপরে ভিত্তি করে, যখন ইন্ডাস্ট্রি গুলো ছিল লেবার ইন্টেন্সিভ, কিন্তু এখন আপনারা জানেন যে এখন ইন্ডাস্ট্রি গুলো লেবার ইন্টেন্সিভ নাই। তারপরে অনেক বড় বড় বেসে প্রোডাকশন গুলো হতো যেগুলো এখন আর নাই, এবং ধরে নেওয়া হতো যে ডিরেক্ট কস্ট অর্থাৎ ম্যাটেরিয়াল লেবার যেটা আমরা প্রাইম কস্ট বলি সেটা অনেক বেশি হবে, ওভারহেড কম হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন ওভারহেড বেশি হচ্ছে। এই কারণে ট্র্যাডিশনাল যে অ্যাবজর্পশন কস্টিং সেটা মডার্ন এনভায়রনমেন্টে খুব বেশি স্যুট করে না। আর যদি মার্জিনাল কস্টিং নিয়ে কথা বলতে চান তাহলে বলতে পারেন যে প্রবলেম উইথ মার্জিনাল কস্টিং, আপনারা নিজেরাও জানেন যে লেবারকে আমরা ধরতাম ভেরিয়েবল কস্ট, কিন্তু লেবার কি আসলে ভেরিয়েবল কস্ট এখন? না স্যার, লেবারটা সত্যি বলতে এখন আসলে ফিক্সড, কারণ একটা মিনিমাম ওয়েজ যদি আমরা ইস্যু না করি ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে আমরা লেবার পাবো না। দ্য সেম টাইম তাহলে লেবার আর আমরা এক্স্যাক্টলি ভেরিয়েবল বলতে পারছি না, তাই না? মার্জিনাল কস্টিং এর মেইন ডেফিসিয়েন্সি এখানে। স্যার বেসিস পার রেটে তো ভেরিয়েবল ধরা যেত স্যার। কখন? পিস রেট বেসিস স্যার যেটা ছিল। পিস রেট তো এখন আর নাই, আছে কি? এখন তো লেবার পিস রেট ইউজ করা যায় না, লেবার অ্যাক্ট সেটার কারণে। আর যেহেতু ভেরিয়েবল কস্ট এখন ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে, ম্যাটেরিয়াল ছাড়া ভেরিয়েবল কস্ট বলা যায় না, এই কারণে দেখা যাচ্ছে যে মার্জিনাল কস্টিংটা খুব বেশি ইউজফুল নাই। তাহলে অ্যাক্টিভিটি বেস কস্টিং এর দুইটা মেইন কনসেপ্ট, একটা হচ্ছে কস্ট পুল আর কস্ট ড্রাইভার।
এই দুইটা ভালো করে বুঝলে আশা রাখি পুরো অঙ্কে এই দুইটা টার্মস বা এই দুইটা জিনিসই আমাদের লাগবে। A costful is an activity that consumes resources and for which overhead costs are identified or allocated. যেমন ধরেন আমরা যদি বলি কস্টফুল কি আর কস্ট ড্রাইভার কি, এই কস্টফুলটাই পরবর্তীতে কস্ট ড্রাইভারে অ্যালোকেট করি। যেমন আমরা যদি বলি সেটআপ, সেটআপ হচ্ছে একটা কস্টফুল। হ্যাঁ, তো যখন আমরা প্রোডাকশন স্টার্ট করি তখন কি করতে হয় আমাদেরকে? সেটআপ ম্যাটেরিয়ালস দিতে হবে স্যার। মেশিনগুলো সেটআপ দিতে হয়, মেশিনগুলোকে রেডি করতে হয়, তাই না? প্রোডাকশনের জন্য জি স্যার। একটা ব্যাচ হয়ে গেলে আবার মেশিনগুলোকে সেটআপ দিতে হয়, অর্থাৎ প্রোডাকশনের জন্য রেডি করতে হয়। তো এই সেটআপের জন্য আমাদের সেটআপ কস্ট কত আমরা বের করি, কারণ সেটআপ যত দিবেন, সেটআপ দিলে কস্ট লাগবে না লাগবে না? সেটআপ কারা দিবে? লেবাররা, জি স্যার। তাই না? তাহলে সেটআপ যতবার সেটআপ দিবেন ততবার কি আপনার লেবার কস্ট বাড়তে থাকবে। ওই যারা সেটআপ দিবে তাদের কস্ট আছে আরো তো ইনিশিয়াল কিছু এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে, রেডি করবে, এর জন্য দেখা যাচ্ছে একটা কস্ট, এদেরকে আমরা সেটআপ কস্ট বলি। এটা হচ্ছে কস্টফুল। এই সেটআপ রিলেটেড সমস্ত কস্ট এই কস্টফুল এই বাস্কেটটাতে রাখবে কস্টগুলো। এবার করবে কি, এই কস্টটাকে নাম্বার অফ সেটআপ যেটা লাগে একটা প্রোডাক্টের জন্য সেটা দিয়ে ভাগ করলে আমরা একটা রেট পাবো। এটাকে বলা হচ্ছে কস্ট ড্রাইভার। এই যে নাম্বার অফ সেটআপ, এটা কি একটা কস্ট ড্রাইভার বলা এটাকে। তাহলে সেটআপ কস্ট হচ্ছে কস্টফুল, আর এইটা যে নাম্বার অফ সেটআপ এটা কি কস্ট ড্রাইভার। ইজ এ ইউনিট অফ অ্যাক্টিভিটি। ওই যে সেটআপ একটা অ্যাক্টিভিটি, আর তার একটা ইউনিটকে আমরা বলি কি পার সেটআপ, কস্ট পার সেটআপ। ক্লিয়ার? It's a unit of activity that consumes resources. স্যার আরেকবার বলেন। হ্যাঁ, যদি আমরা বলি যেমন আরেকটা এক্সাম্পল দিই, যেমন ধরেন অর্ডারিং কস্ট। আপনি যতবার ম্যাটেরিয়াল অর্ডার দেবেন বা পণ্য কিনবেন ততবার কি করতে হবে? একটা করে অর্ডার প্লেস করতে হবে না? হবে কিনা? জি স্যার। তাহলে এটাকে অর্ডারিং কস্ট বলে। এই অর্ডারিং কস্টটা হচ্ছে কস্টফুল। ক্লিয়ার? আপনি মনে করেন একটা প্রোডাক্ট তৈরি করেন বা দুইটা প্রোডাক্ট তৈরি করেন, কোন প্রোডাক্টে কতবার অর্ডার দিচ্ছেন সেই হিসেবে আপনি লিখে রাখছেন যে আমার টোটাল অর্ডারিং কস্ট লাগছে প্রোডাক্ট এতে এত টাকা। এখন আপনি কস্ট ড্রাইভার বলতে প্রত্যেকটা অর্ডারে আপনার কস্ট গুলো হচ্ছে, এই যে নাম্বার অফ অর্ডার, এটা হচ্ছে কস্ট ড্রাইভার। এবার ক্লিয়ার? নাম্বার জি অফ, স্যার। জি স্যার। যে কয়বার অর্ডার দিলাম স্যার, এটা হচ্ছে কস্ট ড্রাইভার। রাইট। অর্ডার দিতে যে কস্টটা হচ্ছে ওটা হচ্ছে কস্টফুল। কস্টফুলে হ্যাঁ, আমরা কস্ট গুলোকে টোটাল কস্টটা এখানে রাখবো। হ্যাঁ, এই বাস্কেটে কস্ট গুলো রাখবো। ওকে, যখন আমরা অঙ্ক করবো আরো বেশি ক্লিয়ার হবে, এক্সাম্পল গুলো যখন আমরা দেখবো। এখানে দেখেন একটা স্টেজ দেখাচ্ছে যে কিভাবে আমরা কাজগুলো করি। তো অ্যাবজর্পশন কস্টিং এ কি করে, ডাইরেক্ট পুরো ওভারহেড কস্টটাকে সরাসরি প্রোডাক্টের ভিতরে ভাগ করে দেওয়া হয়। কিন্তু ইয়েতে কি করা হয়, অ্যাক্টিভিটি বেস কস্টিং কি করা হয়, প্রথমে স্টেজ 1 এ অ্যাক্টিভিটি কস্ট গুলো দিয়ে দিই, তারপরে হচ্ছে আমরা প্রোডাক্টে নিয়ে যাই। এটা আমরা অঙ্ক করলে দেখতে পারবেন। মানে আগে বলেন, তার আগে স্যার ও এ আর এটা স্যার কি বোঝাবে বলেন তো, কেউ পারবেন এটা? ওভারহেড এভারেজ রেট স্যার, এরকম কিছু? হ্যাঁ, ওভারহেড অ্যাবজর্পশন রেট স্যার। এই যে এবার হয়েছে, এটা মিস হয়েছে আপনার, ওভারহেড অ্যাবজর্পশন রেট। ওই যে আমরা প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট বের করতাম না, টোটাল ওভারহেড কস্ট কে টোটাল ইউনিট বা আওয়ার দিয়ে ভাগ করতাম না? জি স্যার। ওইটাকে বলা হচ্ছে ওভারহেড অ্যাবজর্পশন রেট। ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। ওকে, সো এরপরে আমরা যেটা দেখবো, একটু থিওরি দেখে আমরা ম্যাথে চলে যাই, আমরা স্টেপ গুলোতে চলে যাই। স্টেপ গুলো দেওয়া আছে, যদিও কস্ট ড্রাইভার এর ক্ষেত্রে আমাদের কিছু বিষয় বিবেচনা করা যেতে পারে। এটা 123 তে দেওয়া আছে পেজ। When you identify your cost driver, you should make sure that these driver are relevant and this can be easily measured. বুঝতে পারছেন? রেলিভেন্ট মানে আপনি যখন যে কস্ট ড্রাইভার, যেমন আপনি যদি অর্ডারিং কস্ট কে ইয়ে করেন তাহলে আপনাকে কস্ট ড্রাইভারটা হতে হবে কি নাম্বার অফ অর্ডারস made during the year or during the period.
আর এটা যেন সহজে মেজার করা যায়। যদি মেজার করা, এইটাই কিন্তু টাফ জায়গা। এবিসি কমপ্লেক্স বলে অনেক কোম্পানি এটা ইমপ্লিমেন্ট করতে চায় না। কারণ হচ্ছে কি, কতগুলো অ্যাক্টিভিটি আছে, এটা একটা ডিফিকাল্ট জায়গা। এটা আইডেন্টিফাই করা একটা ঝামেলা, যেটা আগের পেজে আছে আপনাদের বইতে। এই যে, সরি এটা না, একটু দেখাচ্ছি, পেজ নাম্বার 122 তে আছে, দেখেন হাফ পার্ট আসছে। 122 নেক্সট পার্ট। আচ্ছা, ওই অংশটা আসে নাই। তো মেইন সমস্যা হচ্ছে যে আপনার কতগুলো কাজ আছে আপনার কোম্পানিতে, এতগুলো কাজের ভিতর থেকে কোন কাজগুলোর হচ্ছে আপনি করবেন, আপনার অ্যাক্টিভিটিস কস্টিং এ নেবেন, সেটার একটা ভালো রুলস আছে। সেটা পরে আমি দেখাবো আপনাদেরকে আগামী ক্লাসে। এখানে ওই ওয়ার্ড ফাইলটা নাই। আপনার 80-20 রুলস আছে, 20-80, অর্থাৎ আপনাকে সেই দেখবেন 20% অ্যাক্টিভিটি আপনার 80% কস্ট কনজাম্পশনের জন্য দায়ী। স্যার 80-20 বিজনেস লেভেলে যে ম্যাথের অঙ্কটা, এই রুলসটা কি স্যার যে 80 পর্যন্ত কমপ্লিট হয়ে গেলে তার উপরে না করলেও চলবে স্যার? না, ওইটা না। এটা হচ্ছে যে আপনার মনে করেন আপনার কোম্পানিতে 100টা কাজ হয় বা 50টা কাজ হচ্ছে অ্যাক্টিভিটি, আপনার বিজনেস প্রসেসে মনে করেন 100টা কাজ হয়, এর ভিতরে ওভারহেড কনজাম্পশনের জন্য দায়ী কে? দেখা যাচ্ছে যে 20% কাজই আপনার 80% কনজাম্পশন করে ফেলে ওভারহেড, যে কাজগুলোর জন্য ওভারহেড কস্টটা বেশি হচ্ছে। হ্যাঁ, এই রুলসটা এরকম। বোঝা গেছে আমার কথা? স্যার ক্লিয়ার না? আপনার মনে করেন আপনার কোম্পানিতে 40টা কাজ আছে, হ্যাঁ, মোট 40 অ্যাক্টিভিটি আছে। তো তাহলে আপনার এর জন্য দায়ী কে? আপনার যে মেশিন, আপনার ফ্যাক্টরির ভাড়া, মেশিনের ডেপ্রিসিয়েশন, মেশিনের যে ফুয়েল, অয়েল, মানে ফ্যাক্টরিতে যে কস্ট গুলো হয় সেইগুলোর জন্য দায়ী কয়টা কাজ? দেখা যাচ্ছে মেইন কিছু কাজ আছে, প্রাইম কিছু টাস্ক, স্পেসিফিক কিছু কাজ আছে যেইগুলোর কারণে ওভারহেডটা বেশি হচ্ছে। মোট কাজের দেখা যাচ্ছে যে আপনার মাত্র 1/5 অ্যাক্টিভিটি 80% কস্টের জন্য দায়ী, এরকম হয়। এটাকে 20-80 বলে। এবার বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। মানে আপনি যদি 40টা কাজ বেছে নেন তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভিটি বেস কস্টিং জটিল হয়ে যাবে। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে যেন অ্যাক্টিভিটির সংখ্যা কি থাকে, রিলেটিভলি কম থাকে। তাহলে কিন্তু অ্যাক্টিভিটি বেস কস্টিং, যত বেশি অ্যাক্টিভিটি থাকবে কস্ট কি তত আপনার কমপ্লেক্স হয়ে যাবে এবং এটা ইমপ্লিমেন্টেশন কস্ট বেড়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। এই জন্য কস্ট ড্রাইভারের ক্ষেত্রে রিলেভেন্ট হতে হবে সেটা, এবং সহজে মেজার করা যায়। এখানে খুব সুন্দর কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো কিন্তু আপনাদের অঙ্কে অনেক কাজে লাগবে। এখানে যেগুলো দেওয়া আছে, যেমন দ্য কস্ট অফ সেটিং আপ মেশিনারি, এই ক্ষেত্রে নাম্বার অফ সেট আপ, দেখতে পাচ্ছেন সবাই? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যখন সেট আপ দেবো তখন নাম্বার অফ সেট আপ, যখন আমরা মেশিন রান করব তখন মেশিন আওয়ার, যখন কস্ট অফ অ্যাসেম্বলিং হবে তখন ডাইরেক্ট লেবার আওয়ার ইউজ করতে পারবো, যখন অর্ডার প্রসেসিং তখন নাম্বার অফ অর্ডার। এরকম অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। পারচেজ করলে নাম্বার অফ অর্ডার, পারচেজ অর্ডার। কোয়ালিটি কন্ট্রোল হলে সেক্ষেত্রে আমরা নাম্বার অফ ইন্সপেকশন, কয়টা ইন্সপেকশন করলো। এইভাবে আমরা কস্ট ড্রাইভার, এইগুলো দিয়ে আমরা কি করতে পারি, কস্ট গুলোকে কস্ট ড্রাইভার এটা বের করতে পারি। এটা একটা ম্যাথ করালে খুব সুন্দর বুঝতে পারবেন। কঠিন না, অঙ্কগুলো যথেষ্ট সহজ আপনাদের এই লেভেলে, অঙ্কগুলো ডিফিকাল্ট না, ভয়ের কিছু নেই। তো কয়েকটা স্টেপে আমরা যাব, স্টেপ গুলো একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখানে 5টা স্টেপ বলছে, যদিও থিওরিটিক্যাল এতগুলো স্টেপ, আসলে লেখার জন্য লেখা, এত স্টেপ না। আসলে অঙ্ক করলে দেখবেন 2-3টা স্টেপে হয়ে গেছে। নাম্বার 1, there are 5 basic steps to calculating an activity based cost. নাম্বার 1 হচ্ছে কি করব আমরা, গ্রুপ প্রোডাকশন ওভারহেড ইনটু অ্যাক্টিভিটিজ অ্যাকর্ডিং টু হাউ দে আর ড্রাইভেন, অর্থাৎ অ্যাক্টিভিটিতে প্রোডাকশন ওভারহেড গুলোকে ভাগ করে নেব, যেটাকে আমরা একটু আগে একজন বললেন কস্ট পুল, মনে আছে? A cost pool is the grouping of costs relating to a particular activity. ঠিক আছে না? For which জি স্যার। overhead costs are identified. যেমন এই যে আগের পেজে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখালাম, যে সেটআপ, তারপরে অর্ডার, পারচেজ অর্ডার, সেলস অর্ডার, ইন্সপেকশন, এইগুলোকে বলা হচ্ছে কস্ট পুল। আর এই যে কস্ট ড্রাইভার কোনটা, ওই যে নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ ইন্সপেকশন মেড, লেবার আওয়ার, এগুলো হচ্ছে কস্ট ড্রাইভার। ওই অ্যাক্টিভিটি গুলো কেন হচ্ছে, মানে কোনটার কারণে হচ্ছে, প্রতিবার অর্ডার দিলে হচ্ছে কিনা, প্রতি ঘন্টায় হচ্ছে কিনা,
এটা হচ্ছে কস্ট ড্রাইভার। এ কস্ট ড্রাইভার ইজ এ ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্সেস অর কজেস অর ড্রাইভস দ্য লেভেল অফ কস্ট। আপনি নাম্বার অফ অর্ডার যত বেশি দেবেন লেভেল অফ কস্ট তত কি হবে? বাড়বে স্যার। বাড়বে, এটাই বলছে। তাহলে এই কস্ট ড্রাইভার ইজ এ ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্সেস কি লেভেল অফ কস্ট। ক্লিয়ার? বোঝা গেছে এটা? জি স্যার। ফার্স্ট স্টেপে আমরা দেখাবো অঙ্ক যখন শুরু করবো, এরপরে একটা এক্সাম্পল আছে। তো যখন আমরা অ্যাক্টিভিটি পেয়ে গেলাম, অ্যাক্টিভিটিতে কস্ট গুলো রেকর্ড করবো, এরপরে আমরা কস্ট ড্রাইভারের একটা আইডেন্টিফাই করব, তারপরে আমরা কস্ট ড্রাইভার রেট বের করবো, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করব। মনে করেন এক মাসে মনে করেন অর্ডারিং কস্ট হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা অর্ডার দিচ্ছি 10টা, তাহলে প্রতি অর্ডারে আমাদের 10,000 টাকা খরচ হয়। এটাকে বলা হচ্ছে কস্ট ড্রাইভার রেট ফর ইচ অ্যাক্টিভিটি। হ্যাঁ, তাহলে এটা অ্যাবজর্পশন কস্টিং এ যেভাবে বের করছেন সেভাবে বের করবেন ওএআর এর মতো, অর্থাৎ ওভারহেড অ্যাবজর্পশন রেট। ডিফারেন্স হচ্ছে যে ওইখানে আমরা পুরো ওভারহেড কে ভলিউম বা কোয়ান্টিটি বা আওয়ার দিয়ে ভাগ করতাম, আর এখানে আমরা কি করব, অ্যাক্টিভিটি কস্ট কে নাম্বার অফ অ্যাক্টিভিটি দিয়ে ভাগ করব। ক্লিয়ার? এই যে বাই টেকিং দ্য অ্যাক্টিভিটি কস্ট ডিভাইডিং বাই দ্য কস্ট ড্রাইভার ইনফরমেশন। ক্লিয়ার? এটা আমরা কিন্তু একটা অঙ্ক করাই আবার ব্যাক করব। এখানে না বুঝলে আমি আবার রিপিট করবো। বলেন, কোশ্চেন আছে? আরেকবার একটু এখানে আমরা বললাম মনে করেন এই অর্ডারিং হচ্ছে একটা অ্যাক্টিভিটি কস্ট পুল, আর নাম্বার অফ অর্ডার হচ্ছে কস্ট ড্রাইভার। তাহলে আমরা যদি জানি যে 1 বছরে বা 1 মাসে কত টাকা একটা প্রোডাক্টের জন্য অর্ডারিং কস্ট হয়েছে এবং কয়টা অর্ডার দেওয়া লাগছে, তারপর পাস্ট কস্ট পার অর্ডার বের করতে পারবো না? জি স্যার। এটাকে বলা হচ্ছে কস্ট ড্রাইভার রেট। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক কস্ট পার অর্ডার, কস্ট পার সেটআপ, কস্ট পার ইন্সপেকশন, প্রতিটা ইন্সপেকশনে কত, এটাকে বলা হচ্ছে কস্ট ড্রাইভ। মানে ফার্স্ট ওয়ানকে সেকেন্ড ওয়ান দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাবো থার্ড ওয়ান, কস্ট ড্রাইভার রেট। কস্টকে যে ড্রাইভ করে তার রেট কত। এবার ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের এই 3টা স্টেপ আপনার অ্যাবজর্পশন কস্টিং এ ছিল না। অ্যাবজর্পশন কস্টিং এ শুধু 4 নম্বর স্টেপ ছিল, অর্থাৎ সরাসরি কি করতাম আমরা, ওই যে অ্যাবজর্ব করে দিতাম, বা 5 নম্বর স্টেপ, যে সরাসরি কি করতাম ওই ওভারহেড কস্টকে প্রোডাক্টে দিয়ে দিতাম। আর এখানে কিন্তু আমরা প্রথমে ওভারহেড কস্টকে অ্যাক্টিভিটির ভিতর দিয়ে দিলাম, তারপরে ওই অ্যাক্টিভিটি গুলো প্রোডাক্টে দেবো। যে প্রোডাক্টটা যত বেশি অ্যাক্টিভিটি নিচ্ছে তার ঘাড়ে তত বেশি কস্ট যাবে। ওকে? যেমন ধরেন প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি। প্রোডাক্ট এ ছোট ছোট লটে বিক্রি হয়, প্রোডাক্ট বি বড় বড় লটে বিক্রি হয়। তাহলে প্রোডাক্ট এতে তাহলে কোন প্রোডাক্টের নাম্বার অফ অর্ডার বেশি লাগবে? কোশ্চেনটা আরেকবার বলেন। প্রোডাক্ট এ ছোট ছোট লটে বিক্রি করি, অর্ডার গুলো ছোট ছোট পায়, আর প্রোডাক্ট বি এর অর্ডার গুলো অনেক বড় বড় পায়। তাহলে কোনটাতে বেশি অর্ডার দেওয়া লাগবে, বেশি অর্ডার বিতে স্যার। এতে বিতে মনে করেন আমরা মনে করেন মাসে একটা করে অর্ডারে পুরো মাসের সেলস হয়ে যায়, 12 মাসে 12টা অর্ডার। আর এতে মনে করেন মাসে 4টা 5টা করে অর্ডার পাই আমরা। তাহলে স্যার এতেই বেশি হবে স্যার। এতে বেশি অর্ডার পাচ্ছি, বারবার অর্ডার প্রসেস করা লাগবে, অর্ডারিং কস্ট কি তত বেশি পড়বে, বেশি হবে। তাহলে এই যে যেই প্রোডাক্টে যে অ্যাক্টিভিটি যত বেশি তার ঘাড়ে সেই কস্ট তত বেশি পড়বে। কিন্তু ট্র্যাডিশনালি আমরা কি করতাম, ওই যে লেবার বা মেশিন আওয়ার দেখে পুরোটা ছাপাই দিতাম, কোন প্রোডাক্ট কোন অ্যাক্টিভিটির জন্য দেয় এটা আমরা খেয়ালই করতাম না। বোঝা গেছে ডিফারেন্সটা? ক্লিয়ার? ফাইনাল স্টেজে গিয়ে আমরা করবো কি, প্রোডাকশন কস্টটা বের করে ফেলবো। ডিফারেন্স হচ্ছে ম্যাটেরিয়াল লেবার প্লাস ওভারহেড। ওভারহেডটা শুধুমাত্র এই যে আমরা 4 নম্বর স্টেপে যেটা বলবো সেটা দিয়ে। এখন দেখায় আমি আবার ব্যাক করবো, ক্যালকুলেট দ্য ফুল প্রোডাকশন কস্ট বা প্রফিট আমরা বের করবো। এই 5টাতে আমি আবার ব্যাক করবো অঙ্কটা করে, না বোঝার কোনো সিস্টেম নাই, বুঝতেই হবে। 125 আমরা অঙ্কটা পাবো, প্রথম যে এক্সাম্পলটা। এটা কিন্তু বেশ মজার, এটা যদি আপনি কোনো কোম্পানিতে ইমপ্লিমেন্ট করতে পারেন দেখবেন হিউজ কস্ট সেভ হবে। এক্সাম্পল 1, এক্সাম্পল 1 এটা না, ঠিক আছে।
স্যার 125 পেজ। পেজ নাম্বার 125 না? বই এখানে আছে। ওয়ান 125টাকে মিসিং। এখানে সলিউশনটা আছে কিন্তু এটা তো হচ্ছে টেস্টের আন্ডারে চলে গেছে। আচ্ছা আমি এটা শেয়ার করছি, না থাকলে সমস্যা নাই। থাকার তো কথা, এটা তো মিস হওয়ার কথা। যাদের বই আছে তাদের কাছে তারা একটু পড়া শুরু করতে পারেন। মানে কিভাবে একটা কস্টিং সিস্টেমের কারণে কিভাবে ফল্টি ডিসিশন আসতে পারে, এখানে এটা পাবেন আপনারা। দেখবেন যে একেবারে রং ডিসিশন কিভাবে আসে, শুধুমাত্র কস্ট ক্যালকুলেশনের ভুলের কারণে। ওকে, দেখতে পাচ্ছেন না এখন? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল 1। দেখেন, এ ম্যানুফ্যাকচারিং বিজনেস মেক্স এ প্রোডাক্ট ইন 2 মডেলস। প্রোডাক্ট একটা, কিন্তু মডেল কয়টা? 2টা। হ্যাঁ, 2টা। ওকে। ডিটেইলস অফ 2 প্রোডাক্টস আর অ্যাজ ফলোস। অ্যানুয়াল সেলস দেওয়া আছে, একটু রিডিং করেন। অ্যানুয়াল সেলস দেওয়া আছে, টোটাল হচ্ছে মডেল A1 এর জন্য, দুইটার জন্য সেম 8000 ইউনিটস ইজ। দুইটা প্রোডাক্টের একই পরিমাণ সেলস হয়। এখন নাম্বার অফ সেলস অর্ডার দেখেন দেওয়া আছে, দুইজনের কি নাম্বার অফ সেলস অর্ডার সেম? না, আলাদা। নাম্বার অফ সেলস অর্ডার দুইজনের কি ডিফারেন্ট। তার মানে যেটা আমি বললাম একটু আগে, যে কোন একটা প্রোডাক্টে দেখা যাচ্ছে যে ছোট ছোট লটে বিক্রি, কোন কোন প্রোডাক্ট কি প্রোডাকশন কিন্তু দুইজনেরই সেম, তাই না? সেলস জি কিন্তু স্যার। দুইজনেরই কি সেম, বাট কস্ট কি দুইজনের, নাম্বার অফ অর্ডার দুইজনের সেম না। তার মানে কি দুইজন ডিফারেন্ট লটে কি হয় বিক্রি করে। স্যার 124 নাম্বার পেজটা একটু চেক করবেন। হ্যাঁ, এটা আমি বের করার চেষ্টা করছি। 124 এটা বা ওখানেও থাকতে পারে স্যার। না, 124 তো আপনার স্টেপ গুলো আছে। হ্যাঁ, আমরা অঙ্কটা আগে পড়ি, তারপর আমি সমাধানটা দেখাচ্ছি আপনাদেরকে। অঙ্কটা একটু পড়েন। নাম্বার অফ সেলস অর্ডার দেওয়া আছে, সেলস পার প্রাইস পার ইউনিট দেওয়া আছে, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট দেওয়া আছে, লেবার আওয়ার দেওয়া আছে, কিন্তু লেবার বলা নাই, লেবার আওয়ার দেওয়া আছে। আর কি দেওয়া আছে হচ্ছে ডাইরেক্ট লেবার রেট পার আওয়ার দেওয়া আছে, স্পেশাল পার্টস পার ইউনিট। মানে দুইটা প্রোডাক্টে কি লাগে, স্পেশাল পার্টস লাগে, স্পেশাল পার্টস পার ইউনিট। এখানে কিন্তু ডলার নাই, কি আছে নাম্বার, তাই না? আর কি লাগে, প্রোডাকশন ব্যাচ সাইজ। একটা ব্যাচে দেখছেন, প্রোডাকশন ব্যাচের ক্ষেত্রে ঝামেলা আছে। প্রথম প্রোডাক্টটা কি হয়, ব্যাচগুলোর সাইজ গুলো কি
ছোট না বড়? বড়। আর এরটা ছোট স্যার। প্রায় দেখা যাচ্ছে 20 টাইমস না? জি স্যার। 20 টাইমস কম। 2000 এখানে একটা ব্যাচে 2000 মিটার, এখানে একটা ব্যাচে মাত্র 100 মিটার। সেটআপ পার ব্যাচ, একটা ব্যাচে এই M1 এর একটা সেটআপই লাগে, কিন্তু M2 করতে গেলে একটা ব্যাচ সেটআপ দিতে গেলে সরি প্রত্যেকটা ব্যাচে কয়টা সেটআপ লাগে? 3টা স্যার। 3টা সেটআপ লাগে। তার মানে মেশিন গুলো ঝামেলা আছে। প্রোডাকশন ব্যাচ সাইজ একটা করে ব্যাচ বের হয়। এখানে এটা সহজ করে দেওয়া আছে, পরের দিক হয়তো এত সহজ থাকবে না। এখানে সেটআপ কস্ট টোটাল কত বের করছে, এই যে এই কাজটা করতে হবে। আপনি যখন আপনার কোম্পানিতে আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, আপনি যখন আপনার কোম্পানিতে when you will go for the implementation of activity based costing, then your first task will be to identify this cost, that is what are the cost that are incurring overhead consumption, ওভারহেড কস্ট গুলো কনজিউম করে, ওভারহেড রিসোর্স গুলো কনজিউম করে কোন কাজগুলো। এটা দেখেন কয়টা কাজকে আইডেন্টিফাই করছে? 5টা স্যার। 5টা। তার ভিতরে কিন্তু তারা চিন্তা করছে যে 4টাকে স্পেসিফিক করতে পারছে, আর তারা ফার্দার আর যায় না, কিন্তু আদার ওভারহেডস মেরেছে, তাই না? জি স্যার। আদার ওভারহেড কে ভাগ করতে গেলে হয়তো আরো 10টা কাজ চলে আসতো, কিন্তু তারা এটাকে প্র্যাকটিক্যাল মনে করে নাই। যখন ছোট ছোট খরচ, তখন ওইটার গুরুত্ব কি হয়, কমে যায় না? জি স্যার। অথবা আরেকটা কারণ হতে পারে যে আদার ওভারহেড যেগুলো আছে সেইগুলো লেবার আওয়ার বা মেশিন আওয়ারের সাথে খুবই রিলেভেন্ট এবং খুবই কানেক্টেড। রিলেভেন্ট মানে কানেকশন আছে। ক্লিয়ার? ওই যে দুইটা কথা কিন্তু বলছিলাম থিওরিতে, যে কস্ট ড্রাইভার দেখতে গেলে দুইটা জিনিস দেখতে হবে, একটা রিলেভেন্ট হতে হবে, একটা আর ইজি টু মেজার। এগুলো কিন্তু এটার সাথে যেন একটা কানেকশন থাকে এবং এটা যেন সহজে কি করা যায়, মেজার করা যায়। দুইটা জিনিস দেখতে হবে কস্ট ড্রাইভারের ক্ষেত্রে। স্যার এগুলো কি এলোমেলো দেয়া থাকতে পারে প্রশ্নে? এলোমেলো থাকলে কেমন থাকবে সামনে পাবেন, এত এলোমেলো থাকবে না। হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। আমরা তো সবগুলোই করবো, সব অঙ্ক দেখাবো, ভয় নাই। তাহলে টোটাল ওভারহেড হচ্ছে 3,28,600, অর্থাৎ এটাকে তারা 5টা ভাগে ভাগ করে নিয়েছে এবং নাম্বার অফ কস্ট ড্রাইভারও দিয়ে দিচ্ছে। এখন এই যে যারা বললেন, এখন যদি আমরা 124 নম্বর পেজের থিওরিতে যাই, এইটা হচ্ছে অ্যাক্টিভিটি। এই যে সেটআপ, ম্যাটেরিয়াল, অ্যাক্টিভিটি, কস্টফুল। সেটআপ হচ্ছে অ্যাক্টিভিটির নাম। তাহলে এখানে কয়টা অ্যাক্টিভিটি তারা আইডেন্টিফাই করছে? 5টা স্যার। 5টা। আর এই যে এই অ্যাক্টিভিটি গুলো যে কস্ট তারা মানে অ্যাকুমুলেশন করছে, কস্ট ক্যালকুলেশন করছে, অর্থাৎ কস্ট ডেটা গুলোকে একসাথে করছে, যতগুলো সেটআপের কস্ট, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট পুল। হ্যাঁ, এটা কি বলছে? অ্যাক্টিভিটি কস্ট পুল, মানে বাস্কেট একটা, যেখানে কোনো বাস্কেটে আমরা আছে না, ময়লার বাস্কেটে শুধু ময়লাগুলো রাখি, আবার যেটা অন্য কাজের বাস্কেট, আলুর বাস্কেট হলে কিন্তু সেখানে আলুটাই রাখছি আমরা শুধু। তো সেটআপ কস্ট বলতে এই পুল, এই বাস্কেটে শুধু সেটআপের কস্টটা রাখা হচ্ছে, এই জন্য এগুলো বলা হয় কস্ট পুল, অ্যাক্টিভিটি কস্ট পুল। আর এইগুলো হচ্ছে কস্ট ড্রাইভার। এই যে সেটআপ কস্টের কস্ট ড্রাইভার হচ্ছে নাম্বার অফ সেটআপ কস্টটা কেন হয়? সেটআপ দেওয়ার কারণে। যত নাম্বার বেশি হবে সেটআপ কস্ট তত কি হবে, বেশি হবে। আর রেট হচ্ছে এইটাকে যখন আমরা নাম্বার অফ সেটআপ পেয়ে যাবো, এটা দিয়ে ভাগ করবো, তখন আমরা কস্ট পার সেটআপ পেয়ে যাবো, এটা কস্ট ড্রাইভার রেট। এরপরে কিভাবে করবো আমরা দেখাবো। এই কাস্টমার হ্যাজ ইন্ডিকেটেড অ্যান ইন্টারেস্ট, একটা কাস্টমার ইন্টারেস্ট দেখাচ্ছে ইন প্লেসিং এ লার্জ অর্ডার ফর আইদার মডেল M1 অর M2। একজন কাস্টমার হয় M1 কিনবে অথবা M2 কিনবে, and the sales manager wish to try to sell the higher priced model of M2. দাম কোনটার বেশি? M2 এর দাম বেশি স্যার। তাহলে সেলস ম্যানেজার কি করতে যাচ্ছে, কোনটা বিক্রি করবে? দামটা স্যার 2। দাম যেহেতু বেশি ওইটার, সেহেতু M2 বিক্রি করতে ইচ্ছুক। এখন আপনার কাছে জানতে যাচ্ছে ক্যালকুলেট দ্য প্রফিট পার ইউনিট অফ ফর ইচ মডেল ইউজিং অ্যাক্টিভিটি বেস কস্টিং। এরপরে আপনি একটা বলার চেষ্টা করেন যে আইডেন্টিফাই হুইচ প্রোডাক্ট দ্য সেলস ম্যানেজার শুড ট্রাই, ডিসিশন দিতে বলছে কোন প্রোডাক্ট। এখন আপনার ক্যালকুলেশনের উপরে ভিত্তি করে কোন প্রোডাক্টটা তার বেশি সেলস করার জন্য ইন্টারেস্টেড হওয়া উচিত, পারসু করা উচিত। এই হচ্ছে অঙ্ক বুঝছেন সবাই? জি স্যার। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে যেহেতু আমাদের অ্যাক্টিভিটি কস্ট পুল দেওয়া আছে, আমাদের নাম্বার অফ
এই যে কস্ট ড্রাইভারটা আমাদের বের করে নিতে হবে। যেমন ধরেন নাম্বার অফ সেটআপ, প্রথমে দেওয়া আছে নাম্বার অফ সেটআপ। নাম্বার অফ সেটআপ আমাদের অঙ্কে দেওয়া আছে, দেখেন নাম্বার অফ সেটআপ দেওয়া আছে, সেটআপ পার ব্যাচ। ওকে, সেটআপ কি প্রতি ব্যাচে কয়টা সেটআপ দেওয়া লাগে? M1 এর স্যার একটা। একটা। আচ্ছা, পার ব্যাচ, তাহলে ব্যাচ সাইজ কত? 1000 স্যার। 2000। ওকে, ব্যাচ সাইজ যদি 2000 তাহলে মোট কত প্রোডাকশন দেবে তারা এক বছরে? 8000। 8000 স্যার। 8000। তাহলে কয়টা সেটআপ লাগবে বলেন তো, কয়টা ব্যাচ লাগবে? 4টা স্যার। একটা ব্যাচে 4টা সেটআপ। ওকে, জি। এই তো পেরে গেছেন, কঠিন কিছু না। যারা এটা এর আগে করেননি তারা বুঝতেছেন তো? যারা এটা এর আগে করেননি এই যে অ্যাক্টিভিটি কস্টিং, তারা বুঝতে পারছেন তো? হ্যাঁ জি স্যার। জি স্যার। বুঝতে পারলে বলুন। জি স্যার। আমি ইমেজটা পাঠাই, আপনাদের দেখালে সমাধানটা দেখাই তাহলে বেটার হবে। এক মিনিট জাস্ট। আচ্ছা, ততক্ষণ আপনারা এটা করতে থাকেন। এখন বলেন, নেক্সট বলেন। 50। নেক্সট বলেন, M2 টা আপনারা নিজেরা বের করেন। M2 তে কয়টা সেটআপ দেওয়া লাগবে? 80টা স্যার। 80টা। 80টা। জি স্যার। কিভাবে? স্যার প্রোডাকশন ব্যাচ হচ্ছে 100 আর অ্যানুয়াল সেলস হচ্ছে 8000। প্রথম কথা হচ্ছে যে প্রোডাকশন ব্যাচ সাইজ কত? 100 ইউনিট, তাই না? তাহলে 8000 কে যদি আমরা ব্যাচে ভাগ করি, 8000 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কয়টা ব্যাচ পাই? 80টা। 80টা ব্যাচ। তাহলে কয়টা সেটআপ দেওয়া লাগবে? 80টা সেটআপ স্যার। কেন প্রতি ব্যাচে কয়টা করে সেটআপ M2 এর জন্য? 3 স্যার। স্যার 240। ওই যে 3টা করে সেটআপ, তাই না? 3 আসছে 24, রাইট, 240। 240। সেটআপস পারবেন। আপনি পারবেন একটু সিনসিয়ার হলেই পারবেন না তা না, সহজ জিনিস। জি স্যার। কঠিন কিছু না এটা। এই যে দেখেন, এটা দেখতে পাচ্ছেন? নাম্বার অফ ব্যাচ তো আগে বলে ফেলছেন আপনারা। নাম্বার অফ ব্যাচ আমরা কিভাবে বের করলাম? টোটালটাকে পার ইউনিট দিয়ে ভাগ। অ্যানুয়াল সেলস কে স্যার প্রোডাকশন ব্যাচ সাইজ দিয়ে ভাগ। কি করলাম আমরা? অ্যানুয়াল যে সেলসটা আছে সেটাকে কত দিয়ে ভাগ করলাম? ব্যাচ সাইজ দিয়ে স্যার। ব্যাচ সাইজ দিয়ে স্যার প্রোডাকশন। কারণ আমার প্রোডাকশন হবে 8000, ব্যাচ সাইজ হচ্ছে 2000, তাহলে আমাকে কয়টা ব্যাচ লাগবে? 4টা ব্যাচ। আর এক্ষেত্রে লাগবে আমাদের কয়টা ব্যাচ? 80টা, 80 ব্যাচ লাগবে, তাই না? তাহলে আমাদের 2টাই লাগবে। কেন? আমাদের কোশ্চেন দেখতে হবে আসলে কি লাগবে কি লাগবে না। আমি অন্যগুলো কেটে দিই তাহলে একটু সুবিধা হবে। তো নাম্বার অফ ব্যাচ আমরা কেন কোনটা বের করব এটা কিভাবে বুঝবো? আমাদের কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো কোনটা বের করবো কোনটা বের করবো না। এই যে কস্ট ড্রাইভার যেগুলো সেগুলো জাস্ট করবো আমরা। নাম্বার অফ সেটআপ কি কি লাগবে আমাদের? নাম্বার অফ সেটআপ লাগবে, নাম্বার অফ কি লাগবে? ব্যাচ লাগবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে নাম্বার অফ ব্যাচ আমরা দেখলাম টোটাল প্রোডাকশন কে বা টোটাল সেলস কে ব্যাচ সাইজ দিয়ে ভাগ করে নাম্বার অফ ব্যাচ পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে 4, একটা হচ্ছে 80। তাহলে একটা হচ্ছে 4, একটা হচ্ছে 80, একটা 4, একটা 80। টোটাল কত? দুইটা মিলে কত হবে তাহলে? কত? 84। টোটাল হচ্ছে 84। আর সেটা হচ্ছে আমরা দেখলাম প্রথম কে কি কিছু বললেন? জি স্যার, 4 গুণন 1। আর ওটা হচ্ছে 80 গুণন 4, সো 3 M2। রাইট।
তাহলে আমরা যেটা দেখলাম যে কোশ্চেন আমাদের কি দেওয়া আছে এখানে, যে প্রত্যেকটা ব্যাচে M1 এর জন্য একটা করে সেটআপ লাগে, আর M2 এর জন্য কয়টা করে সেটআপ লাগে? 3টা করে। তাহলে M2 তে এখানে 4টা ব্যাচ 4টা সেটআপে চলবে, কিন্তু এখানে 80টা ব্যাচ এবং সেটআপ লাগবে প্রত্যেকটা ব্যাচে 3টা করে, তাহলে কয়টা? 240টা। ওকে, 240টা। ওকে, তাহলে যদি 240টা লাগে আমাদের, তাহলে এখানে লাগবে হচ্ছে 4টা, ওখানে লাগবে 240টা, মোট লাগবে 240। টোটালটা লাগবে কেন? কারণ টোটাল কস্টকে টোটাল অ্যাক্টিভিটি টোটাল যে আমাদের এই কস্ট ড্রাইভারের যে সমষ্টি, অ্যানুয়াল সেলস স্যার। হ্যাঁ, এটা দিয়ে আমাদের ভাগ করতে হবে, টোটালটা লাগবে আমাদের। এখন এরপর আছে অ্যানুয়াল সেলস। অ্যানুয়াল সেলস এরা করে নাই, আপনি করতে পারেন চাইলে। এরা কেন করে না? এদের লজিক হচ্ছে, না করার লজিক হচ্ছে যে সরাসরি দেওয়া আছে, এটা নাম্বার অফ সেলস ওটা সরাসরি দেওয়া নাই। 60 আর কত? 250 দুইটা মিলে কত হয়? 310। চাইলে আপনারা, এরা করে নাই বলে আপনি করবেন না তা না, চাইলে কি করতে পারেন, আপনারা করতে পারেন। এটা এরা 4টা করছে, আপনি চাইলে এখানে সেলস অর্ডার লিখে দিতে পারেন। 50 আর কত 260, সব মিলে কত? 310। স্পেশাল পার্টও তাই। স্পেশাল পার্টটা দেখেন, স্পেশাল পার্ট কত কত দেওয়া আছে আমাদের? স্পেশাল পার্ট আমাদের দেওয়া আছে হচ্ছে পার ইউনিট দেওয়া আছে। স্পেশাল পার্ট পার ইউনিট, প্রত্যেক ইউনিটে পার্টস লাগে কয়টা করে? 2টা করে স্যার। দুইটা। তাহলে এখানে কত ইউনিট? 8000 ইউনিট। তাহলে মোট কত লাগবে? 16000 ইউনিট। 16000 পার্টস লাগবে। 16000 পার্টস লাগবে, রাইট, 16000 পার্টস লাগবে। আর ওইখানে লাগবে কয়টা করে? 8টা করে। তাহলে 28টা 64000, একটা 16000, একটা 64000। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে যারা এবিসি আগে করেন না তারা বুঝতেছেন না? স্যার তার মানে হচ্ছে সবকিছুতে স্যার আমাদের অ্যানুয়াল সেলসটা নিয়ে কাজ করতে হবে স্যার। না, সবকিছুতে না, যখন লাগবে তখন। না লাগলে কেন করবো আমরা? যদি লাগে, ঠিক আছে, আমরা এরকম কোন কনক্রিট ডিসিশন দিতে পারবো না। যদি লাগে ইউজ করবো, যদি না লাগে ইউজ করবো না। প্রোডাকশনে তো অবশ্যই গুরুত্ব আছে, কারণ প্রোডাকশনকে সেন্টার করে তো সবকিছু হচ্ছে। নেক্সট দেখেন, নেক্সট হচ্ছে যে আর কি আছে? নাম্বার অফ সেলস, ওটা তো সরাসরি আমরা পাইলাম। ডাইরেক্ট লেবার আওয়ার তো কোশ্চেনে দেওয়া আছে না? দেওয়া নাই, আছে। ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, প্রতি ঘন্টায় ডাইরেক্ট লেবার লাগে কত? 2 ঘন্টা করে। তাহলে এখানে লাগবে 16000 ঘন্টা, আর এখানে কত লাগবে বলেন তো? 20000 না? জি স্যার। 2.5, 8000 কে যদি আমরা 2.5 দিয়ে গুণ করি, 20000, তাহলে 16000 আর 20000 মোট হচ্ছে কত? 36000, তাই না? হচ্ছে 36000। এই হচ্ছে অঙ্ক। একটা লাইন এখানে করে না, একটা রো কম আছে, আপনার করে নেবেন। সেলস অর্ডার, নাম্বার অফ সেলস অর্ডার 50 আর 260 সব মিলে 310। ওকে, বোঝা গেছে এটা? সেকেন্ড যেটা করবো আমরা, রেটটা বের করবো। কিভাবে রেট বের করবো? রেটটা এইভাবে বের করবো আমরা। এই 3টা স্টেপ, এরা 2টা স্টেপকে একসাথে করে ফেলছে। এভাবেও করতে পারেন, এটা আরো সহজ, আপনার সময় বাঁচাবে। সিএমএ এক্সামের সময়টা ইম্পর্টেন্ট। এখানে টোটাল কস্টকে টোটাল ড্রাইভার দিয়ে ভাগ করছে। আবার বলছি, যেমন ধরেন সেটআপ কস্ট কত দেওয়া আছে কোশ্চেনে? সেটআপ কস্ট আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত? 97600। এটাকে আমরা কি করব? নাম্বার অফ সেটআপ দিয়ে ভাগ করব, তাহলে প্রতি সেটআপের কস্ট আমরা পেয়ে যাব, তাই না? জি স্যার। তাহলে সেটআপ কস্ট 97600, আর আমাদের নাম্বার অফ সেটআপ আমরা পাইছি কত? 244। তাহলে আমরা এটাকে ইয়ে করে দিই। এটাকে যদি আমরা ডিভাইড করি কত আসে দেখছেন? 400 নাম্বার অফ সেটআপ দিয়ে ভাগ করলে কত আসে? 97600 কে 244 দিয়ে ভাগ করলে কত আসে? মোবাইল ফোনে হিসাবটা করে ফেলতে পারেন। 400 আসে? 400, হ্যাঁ স্যার। আসছে? জি স্যার। বলেন, বুঝতে পারি নাই, কেটে গেল। আসে। ওকে, তাহলে এখন আমরা কিভাবে দুইটা মডেলের ভিতরে ভাগ করব? এখন দেখেন এম এর কয়টা সেটআপ লাগছে? 4টা। 4 দিয়ে গুণ করে দেন। 1600।
আর ওর কয়টা লাগছে? 240 240 দিয়ে গুণ করে দেন। 96,000 স্যার। বুঝা গেছে? স্যার জি স্যার। তাহলে এই যে 400 এটার নামই হচ্ছে কস্ট ড্রাইভার রেট। ওই যে যেটা বুঝতে পারলেন একসময় আমি বোঝানোর চেষ্টা করছিলাম, এটা ছিল 124 নম্বর পেজে, সরি 124 নম্বর পেজে, যেটা বুঝাতে পারলাম না আমি। বললেন যে ক্লিয়ার নাও, এখন বুঝছেন কস্ট ড্রাইভার রেট। এই যে 400 400 বেরোলো, এটার নাম কি? কস্ট ড্রাইভার রেট। আর এই কস্ট ড্রাইভার রেট দিয়ে যার যতটা অ্যাক্টিভিটি তাকে তাদের গুণ দিয়ে আমরা প্রোডাক্টের ভিতরে ভাগ করে দিলাম, মডেলের ভিতরে ভাগ করলাম। এটা 4 নম্বর স্টেপ, অ্যাবজর্ব দ্য অ্যাক্টিভিটি কস্ট ইনটু দ্য প্রোডাক্ট। 400 কে যার যতটা নাম্বার অফ সেটআপ সেটা দিয়ে গুণ করলে এটা হচ্ছে 4 নম্বর স্টেপ। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে যেখানে আমরা ছিলাম, এইভাবে আমরা প্রত্যেকটা করে নিচ্ছি। দেখেন প্রত্যেকটা এইভাবে আমরা করে নিচ্ছি। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কি করছি আমরা? ম্যাটেরিয়াল হ্যান্ডলিং আমাদের অঙ্কে বলা আছে এটা কিভাবে করতে হবে, উপর ভিত্তি করে ব্যাস সাইজ, তাই না? ম্যাটেরিয়াল হ্যান্ডলিং হবে কিভাবে? ব্যাস সাইজ দিয়ে। দেখেন এই যে দেখেন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং নাম্বার অফ কি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট কি হবে? নাম্বার অফ ব্যাসেস, ব্যাস নাম্বার দিয়ে। তাহলে ব্যাস নাম্বার দিয়ে করে ফেলেন। ব্যাস নাম্বার তো আমরা জানি, ব্যাস নাম্বার টোটাল কত? 84। তাহলে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং টোটাল কস্ট হচ্ছে 42,000, সেটাকে আমরা যদি 84 দিয়ে ভাগ করে 84 দিয়ে ভাগ করি কত আসে দেখেন? 500, তাই না? জি স্যার 500। এখন এম মডেল 1 এর হচ্ছে, মডেল M1 এর নাম্বার অফ ব্যাস হচ্ছে কত? 4। তাহলে 500 কে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি 2000, রাইট? জি স্যার। আর ওইটাকে কত দিয়ে করব? ওটার নাম্বার অফ ব্যাস কত? 80। তাহলে 500 মাল্টিপ্লাই বাই 40,000। বাকিগুলো পারবেন এখন? জি স্যার ইনশাআল্লাহ। তারপরেও দেখায় পারার কথা। স্পেশাল পার্টের কস্ট দেওয়া আছে 50,000, কোশ্চেনে দেওয়া আছে। এখানে নাম্বার অফ স্পেশাল পার্ট হচ্ছে 80,000। 80,000 দিয়ে ভাগ করলে 50,000 কে 80,000 দিয়ে ভাগ করলে 0.625 আসবে। হ্যাঁ জি স্যার। সেটাকে আমরা কি করব? এম এর হচ্ছে 16,000 দিয়ে গুণ করব, আর M1 এর M2 কে আমরা 64,000 দিয়ে গুণ করব। ক্লিয়ার? জি স্যার। 10,000। আর যদি একটু চালাক হন, চালাক তো অবশ্যই আপনারা নালে সিএমএ করতেন না, পরেরটা ক্যালকুলেশন না করলেও চলবে। এটা 10 মানে কি 50 থেকে 10 বাদ গেলে বাদ বাকিটা ওটা, যদি মডেল দুইটা হয়। ওকে, আর ইনভয়েসিং হচ্ছে আমরা বলছি নাম্বার অফ সেলস অর্ডার দিয়ে। আমরা জানি মোট সেলস অর্ডার ছিল 310টা, তাহলে 31,000 কে 310 দিয়ে ভাগ করলে হয় $100 কস্ট পার অর্ডার। তো প্রথমটা যেহেতু প্রথমটা মনে হয় 60 অর্ডার ছিল, হ্যাঁ? জি স্যার। 60, তাহলে রাইট 60 আর 250, 60 আর 250। তাহলে প্রথমটা যেহেতু 60, সেহেতু আমরা প্রত্যেকটাকে 60 কে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 6,000 হয়। 31 এর ভিতর 6,000 যদি পাই, বাকি 25,000 যাবে মডেল 2 তে। ওকে, একইভাবে আদার ওভারহেড লেবার আওয়ার দিয়ে আমরা ভাগ করে, যে টোটাল লেবার আওয়ার দিয়ে ভাগ করে রেটটা বের করে নিয়েছি, যার যার আওয়ার তাকে দিয়ে গুণ দিয়ে বের করে নিয়েছি। এইটাকে বলা হচ্ছে যে আমরা কি করলাম, অ্যাক্টিভিটিতে প্রথমে কস্ট ড্রাইভার রেট বের করে ফেললাম, তারপরে এই কস্ট ড্রাইভার রেট অনুসারে যার যেটা ততটা কাজ, যার যেটা অ্যাক্টিভিটি, সেই নাম্বার অনুসারে আমরা মডেল বা প্রোডাক্টের ভিতরে কস্ট গুলোকে অ্যাবসর্ব করলাম। এই যে M1 আর M2 তে দিলাম, এটা হচ্ছে 4 নম্বর স্টেপের কাজটা আমরা করলাম। এখন আমরা 5 নম্বর স্টেপে যাব, প্রফিট বের করব বা টোটাল কস্ট বের করব। ওকে, এটা একদম সহজ স্টেপ, এতক্ষণ যা করার করে ফেলছি, এখন জাস্ট মানে ফিনিশিং দেব। এটা সবাই পারবেন, এই পার্টটাই ঝামেলা, ওই পার্টটা করে ফেললে এদিকে কিছু নেই। কারণ ম্যাটেরিয়াল লেবার সরাসরি অঙ্কে দেওয়া আছে। দেখেন ম্যাটেরিয়াল কত পার ইউনিট, আমাদের কোশ্চেনে দেওয়া আছে ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 11 আর 21 দেওয়া আছে। জি স্যার। সরাসরি দেওয়া আছে, মানে আমার প্রোডাকশন কস্ট বের করতে হলে আমাকে ম্যাটেরিয়াল নিতে হবে, লেবার নিতে হবে, আর ওভারহেড নিতে হবে, তাই না? জি স্যার। তিনটা জিনিস নিতে হবে। লেবার যদি আমরা চাই বের করতে, লেবার দেওয়া আছে। দেখেন প্রতি ইউনিটে লাগে হচ্ছে, একটা জিনিস খেয়াল রাখবেন, কিন্তু আমরা এখন কিন্তু পার ইউনিট বের করছি। আমরা যদি টোটাল করি তাহলে টোটাল দিয়ে করবো, যদি পার ইউনিট করেন পার ইউনিট। এখন টোটাল যদি সেলস দিয়ে করেন তাহলে টোটালটাই আসবে।
যদি প্রফিট বের করেন তাহলে তার পার ইউনিট করতে পারেন, টোটালটা করতে পারেন, যেটাই করেন রেজাল্ট সেম হবে, পার টোটালটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, টোটালটা করে রাখছে না, আপনারা টোটালটা করতে পারেন। সো প্রথম থেকে যদি দেখাই, সেলস তো আপনারা সবাই পারবেন কারণ কোশ্চেনে সরাসরি দেওয়া আছে। সেলস হচ্ছে 8,000 ইউনিট, আর এর প্রাইস 54 করে, ওর প্রাইস হচ্ছে 73 করে। তাহলে যার যার প্রাইসের ইউনিট দিয়ে গুণ করলে কি হবে, আমরা টোটাল সেলস পাবো না? জি স্যার। তাহলে 8,000 মাল্টিপ্লাইড বাই 54, 8,000 মাল্টিপ্লাইড বাই 73 করে দেখেন তো কত আসে, ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে 8,000 কে 54 দিয়ে গুণ করলে কত, 4,32,000 আসছে। জি স্যার। ওকে, এবার হচ্ছে ম্যাটেরিয়াল কস্টটা দেখেন। ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে কি করবেন, 8,000 ইউনিটে ম্যাটেরিয়াল লাগবে, প্রতি ইউনিটে 11 করে, তাহলে 88,000 লাগার কথা। জি স্যার। 88, হ্যাঁ ঠিক আছে 88, তাহলে M2 ও মিলবে। লেবার কিভাবে বের করবো আমরা? আবার দিয়ে গুণ দিতে হবে স্যার। কিভাবে বলেন তো, কি করে করবো লেবারটা? 8,000 পার ইউনিট স্যার 2 টাকা করে স্যার। 16,000 2 টাকা নাকি? আবার দেখেন, পার ইউনিট স্যার 2 ঘন্টা। 2 hours sir. প্রতি ঘন্টায় কত করে লাগে বলুন? প্রতি ঘন্টায় 8 লেবার টাকা কস্ট স্যার। কত বলেন? হ্যাঁ 8 টাকা স্যার, 8 টাকা। আমি আমার কোশ্চেনটা শুনেন, প্রতি ঘন্টায় লেবার কস্ট কত লাগে? প্রতি ইউনিটে 8 টাকা স্যার। 8 টাকা প্রতি ইউনিটে প্রতি ইউনিটে স্যার 2 ঘন্টা লাগে, আর লেবার কস্ট হচ্ছে স্যার 8 টাকা করে। 8 টাকা করে। 16 টাকা 16 টাকা 16 টাকা M1 এ লাগে 16 টাকা, আর M2 তে লাগে কত? 20। 20 টাকা 20 টাকা। 20 জি স্যার। এবার ইউনিটকে গুণ করেন, হয়ে যাবে। তাহলে 16 কে যদি 8 দিয়ে গুণ করেন, আর 20 কে যদি 8 দিয়ে গুণ, 8,000 কে গুণ করেন, তাহলে 20 টাকা লাগে প্রতি ইউনিটে M2 তে। তাহলে 20 টাকা 8 দিয়ে গেলে 8 দুগুণে 16, 1,60,000 টাকা হওয়ার কথা। তোমরা স্যার আরেকবার বলেন না এটা। হ্যাঁ অবশ্যই বলবো, এই যে 1,60,000, 1,28,000। 1,28,000 1,00,000 জি স্যার। ওকে, যারা বোঝেন আবার বলছি দেখেন, লেবার আওয়ার পার ইউনিট প্রতি ঘন্টায় মডেল 1 এ কত ঘন্টা কাজ করা লাগে প্রতি ইউনিটে? 2 ঘন্টা 2 ঘন্টা। প্রতি ঘন্টায় কত দেওয়া লাগে? 8 টাকা 8 টাকা। $8, তাই না? তাহলে 2 ঘন্টায় মানে প্রতি ইউনিটে যদি 2 ঘন্টা লাগে, আর প্রতি ঘন্টায় যদি $8 দেন, তাহলে 1 ইউনিট তৈরি করতে কত ডলার দেবেন? 16। কত ইউনিট তৈরি হয়েছে? 8,000 ইউনিট। 8,000 ইউনিটে 16 দিয়ে গুণ করবে, বুঝছেন এবার? জি স্যার। সেম কাজটা এই মডেল 2 তেও করবেন। প্রত্যেক ইউনিটে লাগে 2.5 ঘন্টা, প্রতি ঘন্টায় দেওয়া লাগে হচ্ছে $8, তাহলে 1 ইউনিটে দেওয়া লাগবে $20, 1,000 গুণ $20। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর ওভারহেডের পার্টটা তো আমরা করে রাখছি আগে থেকে, এখানে আমাদের এখানে আছে দেখেন, ওই যে ওভারহেড মডেল M1 এ কত লাগবে, M2 তে যে টোটাল যে 5টা ভাগ করলাম, 5টা মিলে M1 এর কত লাগছে? 67,600, দেখতে পাচ্ছেন? যদিও একদম ক্লোজ হয়ে গেছে, এই যে মডেল M1 এ কত? 67,600, আর মডেল M2 তে কত? 2,61,000। 61,000। এখন দেখেন কি অবস্থা টোটাল। তাহলে সেলস থেকে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড সব যদি বাদ দিয়ে দিই, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মডেল M1 এ লাভ হয়েছে 1,38,400, আর মডেল 2 তে লাভ হয়েছে হচ্ছে লস হয়েছে 5,000 জি স্যার। এখন যদি আপনি মডেল M1 8,000 ইউনিট তৈরি হয়েছিল, 8,000 দিয়ে ভাগ করেন, তাহলে পার ইউনিট প্রফিট বা লস বের হয়েছে পার ইউনিট। এই যে প্রফিটটাকে কত দিয়ে ভাগ করবো? ইউনিট দিয়ে। প্রত্যেকটা দুইটারই ইউনিট 8,000 করে, তাই না? কোশ্চেনে দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। একটা 8,000 একটা 16,000 তো আছে। এই ইউনিট 8,000 না 16,000 স্যার, দুইটাই 8,000। দুইটার সরি স্যার। সেলস তো দুজনেরই সেম, তাই না? হ্যাঁ জি স্যার। তাহলে আমরা যদি প্রফিট পার ইউনিট করতেছে, তাহলে একবারে সহজ, টোটাল প্রফিট কে ইউনিট দিয়ে ভাগ করলে প্রফিট পার ইউনিট আমরা পেয়ে যাবো। জি স্যার। ওকে, তাহলে দেখেন, তাহলে সেলস ম্যানেজার যদি এটাই যদি সত্যি একটা বাস্তব অবস্থা হয়, তাহলে সেলস ম্যানেজার চাইছিল M2 এর দাম বেশি, M2 বিক্রি করব, অথচ M2 তে লস আসে, আর M1 এ কি আসে? লাভ আছে স্যার। তাহলে ট্র্যাডিশনাল কস্টিং এর এই হচ্ছে দুর্বলতা, যে ট্র্যাডিশনাল কস্টিং ফলো করলে যেটা হয়, ওভারহেড কস্ট একজনের ঘাড়ে পড়ে যায় কি আরেকজনের, এতে করে ভুল মানে কস্টিং ফল্টি হয় এবং প্রাইসিংটাও ফল্টি হয়, এতে করে মিসলিডিং ডিসিশন কোম্পানি নিয়ে থাকে। কোম্পানি কি করবে? at the end of the year the company will see that they have made huge sales but actually they could not made huge profit.
সাবস্টেন্সিয়াল সেলস হওয়া সত্ত্বেও সাবস্টেন্সিয়াল প্রফিট হবে না, সিগনিফিকেন্ট সেলস হলেও সিগনিফিকেন্ট প্রফিট হবে না। কারণ হচ্ছে যে কাস্টমাররা ওই প্রোডাক্ট গুলোই কিনে যেইগুলো আপনারা জানেন। আপনারা কোনো প্রোডাক্ট কিনতে গেলে চিন্তা করেন যে আমি যে দামটা দিচ্ছি এই প্রোডাক্টের কোয়ালিটি এবং ইউটিলিটি সেটা স্যাটিসফাই বা সেটাকে সাপোর্ট করে কিনা, ম্যাচ করে কিনা, তাই না? ঠিক কিনা? এটা দেখে আমরা কিনি না? জি জি স্যার। স্যার মানে যখন আমরা দেখি যে এই মডেলটার দাম কম অথচ কাজ ভালো, আর ওই মডেলটার দাম বেশি কিন্তু কাজ খুব বেশি ভালো হয় না, সামান্য ডিফারেন্স কিন্তু দাম ডাবল, তখন আমরা করি কি লো কস্টটা কেনার চেষ্টা করি যে তো কাছাকাছি সার্ভিস পাচ্ছি। তো কোম্পানি দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিটি বেস কস্টিং ইউজ করে না, হয়তো বা একটা যেটা দাম কম সেটার ধারে তারা করছে কি ওই লেবার আওয়ার অথবা মেশিন আওয়ার অনুসারে ওভারহেড কস্ট কম চাপাইছে, এই জন্য দাম কষ্ট কম আসছে, দামও কম আসছে। আর যেটা দাম বেশি বলছে সেটাতে হয়তো বা আসলে ওভারহেড কস্ট হয় না, তারপরেও তার ভলিউম অফ অ্যাক্টিভিটি বা ভলিউম অফ আওয়ার বা ইউনিট অনুসারে বেশি চাপাই দিয়েছে, তার কারণে তার দামটা কি হয়েছে বেশি চলে আসছে। কস্ট বেশি আসে মানে দামও বেশি। এই যে এইভাবে ভুল কস্টিং এর জন্য কি হয়, সেলিং প্রাইসটা ভুল হয় এবং মিসলিডিং, কাস্টমারদেরকে মিসলিড করে ফেলে, প্রফিটেবল প্রোডাক্ট কম বিক্রি হয়, আর যেটা লেস প্রফিটেবল লো প্রফিটেবল সেই প্রোডাক্টটা সেলসটা বেশি হয়। এই কারণে কোম্পানি হিউজ, এখন বলেন এই কোম্পানি যদি M2 যতই বিক্রি করুক কোম্পানিকে লাভ করতে পারবে? না স্যার। এই হচ্ছে আপনার অ্যাক্টিভিটি বেস কস্টিং এর সুপারিয়রিটি। আমি এত থিওরি পড়ে এত বুঝাইতে পারতাম না, অঙ্কটা করে যতটুকু বুঝবেন আশা রাখি। কি মনে হয়? ইউজফুল জি স্যার। অ্যাক্টিভিটি কস্টিং এর ইউজফুলনেসটা বুঝছেন? জি স্যার। এটাই ছিল আমাদের টার্গেট, যে আমরা যেন বুঝতে পারি যে অ্যাক্টিভিটি বেস কস্টিং এ আসলে র্যাডিক্যালি ডিফারেন্ট ডিসিশন দিয়ে থাকে। স্যার অ্যাক্টিভিটি বেসড কস্টিং তো মডার্ন কস্টিং এরই পার্ট না? হ্যাঁ, মডার্ন কস্টিং এর একটা পার্ট, রাইট। এটা অ্যাবজর্পশন কস্টিং এর এক্সটেনশন, কিন্তু মডার্ন এবং অনেক অ্যাকুরেসি সহ এবং স্ট্র্যাটেজিক ফোকাসও থাকে। কারণ একটা কোম্পানি যদি অ্যাক্টিভিটি ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু সেই কোম্পানির স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা কি অনেক সহজ হয়ে যায়। ইজি। জি স্যার। জন্য এটা স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা টেকনিক হিসেবে এটাকে গণ্য করা হয়। এখন আপনারা ডিসিশনটা মনে হয় না পড়লেও আপনারা পারবেন। সো হুইচ মডেল দা ম্যানেজার শুড এমফাসাইজড, ম্যানেজারের কোন মডেলে গুরুত্ব দেওয়া উচিত, তাই না? তাহলে যদিও ম্যানেজার চাইছিল M2 করতে, কিন্তু আমাদের ক্যালকুলেশন সাজেস্ট করে যে M2 is less profitable than M1. So the sales manager should try to persuade the customer to buy model M1. Okay? জি স্যার, মানে প্রফিটেবল অর্ডার সিলেকশনের ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করে। রাইট। এখন এইটা নিয়ে কিন্তু আমরা M2 তাই বলে ক্লোজ করতে পারবো না, শাট ডাউন না, M2 তে লস হচ্ছে বন্ধ করে দাও, এরকম ডিসিশন নিতে পারবো না। এটা আমরা রেলেভেন্ট কস্টে গিয়ে শিখবো। আমরা ডিসিশন নিতে গেলে আমাদের অ্যাভয়েডেবল কস্ট, এই যে আপনারা অনেকে রেলেভেন্ট কস্ট বা ডিফারেন্সিয়াল অ্যানালিসিস করছেন, ওইটা দিয়ে আমরা শিখবো। অথবা স্যার M2 এর ক্ষেত্রে আমার যদি এমন হয় যে আমার ফিক্সড কস্ট কভার হয় এবং অ্যাভেলেবল ক্যাপাসিটি আছে, আইডল ক্যাপাসিটি, তখন তো নিতে পারবো নাকি? রাইট, ওইটা হচ্ছে আরেকটা চ্যাপ্টারের ব্যাপার, ওই ডিসিশন আমরা দেব না। আমরা শুধু বলবো যে কোন মডেলটা সিলেক্ট করা উচিত, কোন মডেলটাকে পার্সু করা উচিত, কোন মডেলটাকে ফোকাস দেওয়া উচিত। ওকে ওকে স্যার। ওই ডিসিশন আমরা পরে নেব। কস্টিংটা স্যার মানে যেটাতে আপনার কাজ বেশি হয় সেটা আমি গ্রহণ করব না, এইটা না, ঠিক যেই প্রোডাক্টের কারণে খরচ হচ্ছে, যেই প্রোডাক্টে অ্যাক্টিভিটি বেশি, সেই প্রোডাক্টকে বেশি কস্ট বহন করতে হবে। এবার বুঝছেন? হ্যাঁ, মানে যার যত প্রসেস বা ফাংশনাল সে যত ওভারহেড ক্যারি করবে। রাইট, যার কারণে ওভারহেড হচ্ছে তাকে ওভারহেড ক্যারি করা লাগবে। রাইট স্যার। হ্যাঁ আর স্যার অ্যাবজর্বেশন কস্টিং স্যার, অ্যাবজর্পশন কস্টিং এ কি হইতো, ওই যে আমরা তো 5টা কাজ অনুসারে ভাগ করে দিলাম, তাই না? হ্যাঁ, গদবাদা সবার উপর পড়ে যেত। অ্যাবজর্পশন কস্টিং এ কি হতো দেখেন, উনি যখন কোশ্চেনই করলো কি হইতো, এটা তো সমাধান, কোশ্চেনটা দেখেন, এই যে কোশ্চেনটা দেখেন, যদি আপনি এই যে টোটাল ওভারহেড কস্ট কত, 3,28,600। এখন দুইজনের প্রোডাকশন কি সমান সমান না? জি স্যার। মনে করেন আমরা প্রোডাকশন অনুসারে ভাগ করে দেবো, তাহলে 3,28,600, অর্ধেক তুমি নাও অর্ধেক তুমি নাও, শেষ। আচ্ছা, কিন্তু আসলে কি অর্ধেকের জন্য দায়ী M1 M2? না স্যার।
কিন্তু আমরা সলিউশনে কি দেখলাম যে যেখানে M1 দায়ী হচ্ছে মাত্র ৬৭,৬০০ জন্য, সেখানে M2 দায়ী হচ্ছে 2,61,000, মানে 4 টাইমস, অলমোস্ট কে 4 টাইমস। M1 এ যে জি, স্যার। পরিমাণ ওভারহেড হয়, M2 এর ওভারহেড কি তার থেকে কত গুণ হয়? 4 গুণ হয়। বিষয়টা বেশি কেমন? স্যার, 4 গুণ। মনে করেন বিষয়টা কেমন, মনে করেন আপনার বাসায় দুইটা মোটরসাইকেল আছে, ঠিক আছে? এখন এক মাসে তেল খরচ হচ্ছে 10,000 টাকা। এখন কি বললো আপনার প্যারেন্টস? বললো যে যেহেতু মোটরসাইকেল দুইটা, সেহেতু 10,000 টাকা দুইজন 5-5 করে ভাগ করে দুইজন শেয়ার করো। ওকে, জি স্যার। এটা কি রেশনাল হলো? না স্যার। কারণ এমন হতে পারে যে আপনি মোটরসাইকেল চালাইছেন 2,000 কিলোমিটার আর আপনার ভাই চালাইছে 4,000 কিলোমিটার। তাহলে তেল খরচটা বহন করা উচিত ছিল কি অনুসারে? যে যেমন অ্যাক্টিভিটি করছে, যার যত কিলোমিটার অ্যাক্টিভিটি কস্টিং অনুযায়ী। রাইট, কিন্তু করে দিছে ওই যে অ্যাবজর্পশনে কি করতো? অ্যাবজর্পশনে কি করতো যে তোমারও একটা মোটরসাইকেল, তোমারও একটা মোটরসাইকেল, ওকে দুইজন সমান সমান। ক্লিয়ার? স্যার, সেলসটা আর ম্যাটেরিয়ালসটা একটু মিস করছি স্যার, একটু বললে ভালো ছিল স্যার। কোনটা স্যার? সেলসটা আর ম্যাটেরিয়াল বের করাটা স্যার একটু মিস করে গেছে স্যার। সেলসটা স্যার, টোটাল সেলস 4,32,000। ও, এটা তো একদমই সিম্পল, এটা তো কোশ্চেনে দেওয়া আছে। এটা তো কোশ্চেনে দেওয়া আছে। এই যে অ্যানুয়াল সেলস কত? 8,000 ইউনিট। প্রতি পিসের দাম কত করে? প্রতি ইউনিটের দাম 54 করে, গুণ দিলে পেয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। M2 এরও তাই, আর ম্যাটেরিয়ালও তাই। এই যে টোটাল ইউনিটকে পার ইউনিট কস্ট দিয়ে গুণ করে দেবেন 11 দিয়ে 8,000 কে। দুইটা প্রোডাক্টের মধ্যে প্রফিটের ডিফারেন্সটা কি তাহলে স্যার এই ওভারহেডের কারণেই হলো? প্রফিটের ডিফারেন্সটা না, ম্যাটেরিয়াল লেবারও দায়ী আছে, কিন্তু ম্যানেজার যে ডিসিশন নিছিল M2 সেল করবে, এটা কেন মানে কি দেখে বুঝছিল যে M2 আসলে প্রফিটেবল? ওই যে বলাই তো আছে, কোশ্চেনে বলা আছে, একটু খেয়াল করেন, কোশ্চেনে বলা আছে। এই দেখেন, এই কাস্টমার হ্যাজ দ্য সেলস ম্যানেজার কি করতে, দ্য সেলস ম্যানেজার উইশ টু ট্রাই টু সেল হায়ার প্রাইস মডেল, যেটা দাম বেশি। কোনটার দাম বেশি? কোন মডেলের দাম বেশি? M2 স্যার। ওই দাম বেশি দেখে সেলস প্রাইস 73, সেলস প্রাইস দেখে সে ডিসিশন নিতে চাইছিল। আচ্ছা, ওকে, জি স্যার, গট ইট। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার তাহলে একটি এবিসি কস্টিং এর যদি সামারি করি, অ্যাকচুয়ালি এটা মানে ফাংশন ওয়াইজ ওভারহেড প্রপারলি ডিস্ট্রিবিউশনটাই মেইন টার্গেট, তাই না? রাইট, হ্যাঁ। এটার কারণ কি বুঝছেন? কারণটা কি, কোথায় এটা অ্যাপ্লিকেবল? জি স্যার, ওই যে মানে অ্যাক্টিভিটি ওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্ট আইটেমের অ্যাক্টিভিটির উপরে মেইন লজিকটা কি, মেইন আর্গুমেন্টসটা কি, কেন করব আমরা এটা, কেন করা উচিত? অনেক সময় দেখা যায় কি সঠিক তথ্য পাওয়ার জন্য প্রমাণ। রাইট, সঠিক অ্যাকুরেট কস্টিং, অর্থাৎ মেইন কথা হচ্ছে যে আমরা একটা কথাই বলি, সেটা হচ্ছে যে একটা জাস্টিফিকেশন। ডিস্ট্রিবিউশনে কি আছে, একটা কি হওয়া উচিত, এটা জাস্টিফাইড হওয়া উচিত। অর্থাৎ যে যত কষ্টের জন্য দায়ী, তাকে তত বেশি কস্ট বহন করতে হবে। এটা একটা কি ইকোনমিক জাস্টিফিকেশন, যে না, তোমার অ্যাক্টিভিটি বেশি, তোমার জন্য আমার কস্ট বেশি হয়, কাজে তোমাকে বেশি কস্ট বহন করতে হবে। তাহলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে যে সকল ম্যানেজারের প্রতি সুবিচার করা হবে, সকল প্রোডাক্টের দামের ক্ষেত্রেও সুবিচার করা হবে, কাস্টমারের সাথেও আপনি জাস্টিফাই করতে পারবেন, কাস্টমারের সাথে জাস্টিস মেইনটেইন করতে পারবেন। না হলে কি হবে, আপনি কোনো কাস্টমারকে কম দামি প্রোডাক্ট বেশি দামে খাওয়াচ্ছেন, কোনো কাস্টমারকে বেশি দামি প্রোডাক্ট কি লসে খাওয়াচ্ছেন। কাস্টমারের সাথে অর্ডার হারানোর একটা ভয় আছে। রাইট। তো তাহলে আমাদেরকে অ্যাক্টিভিটি বেস কস্টিং এর মাধ্যমে আমরা মোর অ্যাকুরেটলি কস্ট ক্যালকুলেশন করতে পারি, মোর অ্যাকুরেট এবং মোর জাস্টিফাইড প্রাইস সেট করতে পারি, এবং আমরা আলটিমেটলি যেখানে ফোকাস করা উচিত, যে প্রোডাক্টকে আমার প্রায়োরিটি দেওয়া উচিত, সেই প্রোডাক্টকে আমরা প্রায়োরিটি দিতে পারি, সেট করতে পারি। ওকে, জি স্যার। এখন আসেন এবিসি কস্টিং কোথায় বেশি? স্যার এক্সামে তো স্যার এরকম সহজ থাকে না স্যার, এক্সামে তো কি পেশায় পোষে কঠিন প্রশ্ন। না, P1 এ ঝামেলা থাকবে না, P2 তে ঝামেলা থাকে, P1 এ এত ঝামেলা না, আমি দেখাবো আপনাদের। এত পেশা বেশি কিছু থাকবে না, ভয় নাই। P1 এ না, P2 P3 তে থাকবে ঝামেলা, কারণ P2 P3 তে P1 এও থাকে স্যার, এবার এক্সামে বসছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখবো কোশ্চেন গুলো, দেখবো আমরা, সমস্যা নাই, অ্যাক্টিভিটি বেস কস্টিং এর কোশ্চেন দেখবো। আচ্ছা, কোথায় এবিসি বেশি রিলেভেন্ট আমরা বলছি, যদিও আরো 4টা স্পেসিফিক পয়েন্ট দেওয়া আছে। দেখেন, নাম্বার 1, স্যার একটা কোশ্চেন ছিল, আমরা অ্যাক্টিভিটি গুলাকে কিভাবে আইডেন্টিফাই করব? একটা কোম্পানি, সাপোজ কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওখানে আমরা অ্যাক্টিভিটি গুলাকে আইডেন্টিফাই করব কিভাবে?
কিভাবে অ্যাক্টিভিটি গুলো আইডেন্টিফাই করবে। এখানে আমি কিন্তু 28 একটা রুলস বলছিলাম, মনে আছে? জি স্যার বলছিলেন। হ্যাঁ, আমি আবার বলছি অ্যাক্টিভিটি গুলোকে কিভাবে আইডেন্টিফাই করবেন। আপনি দেখবেন যে আপনার ওভারহেড কস্ট কেন হয়, কি কি হেডিং এ আপনার অ্যাকাউন্টসে লেখা আছে না, আপনি কি বলে এটাকে, লিস্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টস, এটার নাম শুনছেন? চার্ট না জি স্যার। শুনিনি। হ্যাঁ শুনছেন তো অবশ্যই, স্যার অ্যাকাউন্টিং এই লেভেলে যখন আসছেন অবশ্যই আপনি চার্ট অফ অ্যাকাউন্টের নাম শুনছেন। চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ, কোন কোন হেডে আপনি অ্যাকাউন্টস রাখেন, লিস্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা তো ওইখানে যদি আপনি দেখেন যে আপনার ফ্যাক্টরিতে কি কি কস্ট, তার একটা চার্ট লিস্ট, আপনি দেখলেন যে আপনার ফ্যাক্টরিতে প্রোডাকশন দেওয়ার জন্য মনে করেন ওয়ালটন, আপনি ফার্মাসিউটিক্যাল বলছেন, মনে করেন আপনার নাপা অথবা প্যারাসিটামল, নাপা প্যারাসিটামল তো একই, অথবা আপনার ওই যে অ্যান্টিবায়োটিক টাইপের এগুলো তৈরি করার জন্য বা কোন একটা সিরাপ তৈরি করার জন্য কি হচ্ছে, ম্যাটেরিয়াল লাগে, লেবার লাগে, আর কি লাগে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, মানে সরাসরি ওই যে কাঁচামাল, ইনগ্রেডিয়েন্টস প্লাস হচ্ছে লেবার কাজ করে সরাসরি লাইনে। তার বাইরে কি কি লাগে ফ্যাক্টরিতে, সেটাকে বলে আমরা ফ্যাক্টরি ওভারহেড। ওকে, হ্যাঁ সেটাকে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড বলা হয়। এখন এই ফ্যাক্টরি ওভারহেড গ্যাস, ইলেকট্রিসিটি কি কি কারণে হচ্ছে এটা জানতে হবে। ওকে, মেশিন লাগে, তারপর যেমন ধরেন আপনি একটা কথা বলে ফেলেন, মেশিন লাগে, মেশিন যদি লাগে তাহলে মেশিন যত বেশি চলবে ফুয়েল কি তত বেশি লাগবে। জি স্যার, বেসড অন পাওয়ার কনজাম্পশন। তখন আপনি যত বেশি মেশিন গুলোর কস্ট কে কি করবেন, আপনি ওই যে মেশিন আওয়ার অনুসারে ভাগ করে দেবেন। মেশিনের কস্ট হচ্ছে মেশিন আওয়ার, তখন মেশিন আওয়ার রেটটা আপনার হচ্ছে কস্ট ড্রাইভার হয়ে যাবে। ক্লিয়ার? জি আচ্ছা, তারপরে মনে করেন আপনি কাস্টমারের কাছ থেকে অর্ডার পান, পারচেজ অর্ডার, সেলস অর্ডার বা পারচেজ অর্ডার। আপনি যখন কাঁচামাল কিনেন পারচেজ অর্ডার দেন, আর যখন আপনি পণ্য বিক্রি করেন তখন সেলস অর্ডার আপনাকে তৈরি করতে হয়, তাই না? সরি, কাস্টমারের কাছ থেকে আপনি রিসিভ করেন এবং সেলস অর্ডার প্রসেস করতে হয় আপনাকে, যে কাস্টমার কি চাইলো, দেখো এটা দেখো, তার ডেস্টিনেশন কোথায়, আমরা কি ভাড়া বহন করবো নাকি তারা বহন করবে, কিভাবে এটা আমরা শিপমেন্টটা করব। তাহলে যত বেশি অর্ডার পাবেন তত বেশি কি হবে, অর্ডারিং কস্ট গুলো বাড়তে থাকবে। তাহলে অর্ডার একটা অ্যাক্টিভিটি। ক্লিয়ার? জি স্যার। তারপরে বিলিং করা, হ্যাঁ। কাস্টমারকে এইভাবে অ্যাক্টিভিটি গুলো আমরা আইডেন্টিফাই করবো। ওকে, না, তারপর হচ্ছে মেশিন গুলো অপারেট করার জন্য যে লেবার লাগতেছে, আবার একটা পোর্শন লেবার থাকে ফিক্সড আর একটা পোর্শন থাকে ক্যাজুয়াল। রাইট, ভেরিয়েবল টাইপের বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটা তো আপনার ডাইরেক্ট লেবার কাজ করে সেটা তো আমরা ডাইরেক্ট কস্টে দিয়ে দিচ্ছি, ওটা তো ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট কস্টে চলে গেছে। আমরা কিন্তু ওভারহেড নিয়ে কথা বলছি, খেয়াল করে, শুধুমাত্র ডাইরেক্ট মেটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার বাদে যারা আছে তাদের নিয়ে কথা বলছি। হ্যাঁ, বুঝতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ম্যাটেরিয়াল এবং লেবার তো এটা সরাসরি কস্ট ট্রেস করা যায়, ওইটা তো অ্যালোকেশন নিয়ে ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে যেগুলো অ্যালোকেট করা যায় না, যেমন ধরেন সেটআপ না, কস্ট। লেবার একটা পোর্শন তো সরাসরি করা যায় না। সাপোজ নাপা বানানোর জন্য ক্যাজুয়ালটা বেশি লাগছে, তখন ওইটা ওভারহেডে চলে আসবে। হ্যাঁ, ওইটা ওভারহেড কস্টে চলে আসে। এটা আমরা অ্যালোকেট করবো অ্যাক্টিভিটি বেস, অ্যাক্টিভিটি অনুসারে। যেমন একটা প্রোডাকশন ব্যাচ শেষ হয়ে গেলে ব্যাচে প্রোডাকশন হয়, আর একটা ব্যাচ শুরু হয়, তখন মেশিন গুলোকে আবার সেটআপ দিতে হয়, তাই না? হ্যাঁ সেটআপ একটা কস্ট, সেটআপ একটা অ্যাক্টিভিটি। ক্লিয়ার? হ্যাঁ এইভাবে আপনি অ্যাক্টিভিটি গুলো দাঁড় করাবেন যে কোন কোন অ্যাক্টিভিটি গুলোতে আমার কস্ট বেশি। যেই হেডিং এ দেখবেন কস্ট বেশি সেইগুলোকে আপনি নেবেন। মনে করেন আপনি 20টা অ্যাক্টিভিটি পেলেন, কিন্তু আপনি করবেন কি, দেখবেন সিগনিফিকেন্ট কস্ট কোন অ্যাক্টিভিটি গুলোতে, সেইগুলো বেছে নিয়ে সেইগুলোতে আপনি সেইগুলো এবিসির আন্ডারে নিয়ে আসবেন। ওকে, আর যেগুলো কস্ট খুব কম সেই অ্যাক্টিভিটি গুলো আপনি আদার ওভারহেড নামে দিয়ে দিবেন, যেমন এই অঙ্কটাই দেখলাম। এখন ক্লিয়ার? বুঝছি স্যার। স্যার এখন ভালো লাগলো স্যার, এতক্ষণ বুঝতে পারতেছিলাম না স্যার। তাদের কোশ্চেন করতে হবে স্যার এখন না, যারা একটু অ্যাডভান্স, যারা এর আগে হয়তো বা সেশনে অ্যাটেন্ড করেছে, আমরা তো একদম ফার্স্ট স্যার, সেটা নতুন। তাহলে কোশ্চেন করতে হবে অবশ্যই। জি স্যার, কোশ্চেন করার সুযোগই পাচ্ছি না স্যার। ঠিক আছে স্যার, এখন বুঝতে পারছি স্যার। কি কোশ্চেন করবো, তাই না? না, যেহেতু আগে তো স্যার বেসিকটা জানতে হবে স্যার আমাকে, কারণ বেসিক তো আমি কিছুটা বলার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্যাল
ইন্ডাস্ট্রির অ্যাক্টিভিটিস গুলো একটু ক্রিটিক্যাল, মনে করেন Right. হচ্ছে মেশিন গুলাও এক একটা প্রসেস, মানে মেশিন চেঞ্জ হয় এক একটা প্রসেসে, এজন্য আসলে অ্যাক্টিভিটি গুলো আইডেন্টিফাই ওইটাকেই তো করা। ওই যে আপনি চেঞ্জ যে হচ্ছে ওইটাকে তো আমরা সেটআপ বলছি, সেটআপ দেওয়া লাগে, এটাকে সেটআপ দেওয়া বলছে। হ্যাঁ, সেটআপ মানে একবার যদি প্রোডাকশন হয়ে যায় আবার আপনাকে নতুন করে সেটআপ দিতে হয়, তাই তো? না না, একটা মনে করেন হচ্ছে এখন ডিসপেন্স হয়ে প্রসেসে গেল, প্রসেসের পরে দেন কম্প্রেশনে গেল, দেন কুটিং এ গেল, এই যে একটা রুম থেকে একটা রুমে চেঞ্জ হচ্ছে, এক মেশিনে তো আর সব হচ্ছে না, একটা আচ্ছা, মেশিন প্রসেস পরে বলছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা প্রসেস কস্টিং, অনেকগুলো প্রসেস আছে ইনভলভ। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, দেন না, এখন আমার কথা হচ্ছে এখানে যদি আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এবিসি ইমপ্লিমেন্ট করতে চাই, আমাকে মানে আসলে আগে তো আমাকে অ্যাক্টিভিটি গুলো আইডেন্টিফাই করতে হবে। রাইট, তাহলে আপনি এটাকে কি বলবেন? আপনি বলেন এই অ্যাক্টিভিটি গুলো কি বলবেন? আপনি মুভমেন্ট বলবেন, মুভমেন্ট কস্ট, তাই না? মুভমেন্ট কস্ট, তাহলে নাম্বার অফ মুভমেন্ট আপনি দেখবেন কতবার মুভমেন্ট করা লাগে, টোটাল কস্ট কত, আর কত কোন প্রোডাক্টে মুভমেন্ট বেশি লাগছে। সব প্রোডাক্টে কি একই রকম সমান মুভমেন্ট লাগে? নিশ্চয় না। না, ফার্মাসিউটিক্যালে তো মানে প্রোডাক্ট গুলা একই মেশিনে হয় না, মনে করেন হচ্ছে যখন প্রসেস হয় তখন এক মেশিনে হয়, প্রসেসের পরে যখন ট্যাবলেট হয় তখন আরেক মেশিনে হইতে হয়, তারপরে যখন যে কোটিং একটা প্রলেপ হয় তখন আরেকটা মেশিনে হইতে হয়, তারপর হচ্ছে ব্লিস্টার বলে প্যাকেজিং যেটা, ওইটা হওয়ার জন্য আরেক মেশিনে হইতে হয়, তারপর কিছু কিছু জিনিস আবার ব্লিস্টার করা হয় না, তখন অন্য মেশিন লাগে। এটার জন্য এই জন্য বলতেছিলাম মেশিনও আচ্ছা, কিন্তু আলাদা আলাদা। রাইট, প্রত্যেকটা প্রোডাক্টে কি সেম প্রসেস ফলো করতে হয়? প্রতিটা প্রোডাক্টে নিশ্চয় না। না, প্রতিটা প্রোডাক্ট কিছু প্রোডাক্টের জন্য মেশিন আবার আলাদা হচ্ছে। যেমন ধরেন সিরাপ গুলো তৈরি করেন, এগুলো নিশ্চয় এতগুলো প্রসেস পার হয় না। সিরাপের মেশিন হচ্ছে আলাদা। রাইট, তাহলে আপনি সিরাপের পুরে তো আপনি যদি লেবার আওয়ার অনুসারে অথবা মেশিন আওয়ার অনুসারে চাপাই দেন, তাহলে কিন্তু সিরাপের পুরেও আপনার মুভমেন্ট কস্টটা চাপাই দিচ্ছেন, তাই না? ট্র্যাডিশনাল সিস্টেমে, ঠিক কি না? ভুলটা কোথায় দেখেন, যদি আমরা মেশিন আওয়ার অথবা লেবার অনুসারে আমরা ওভারহেডকে ভাগ করে দিই, তাহলে কি হচ্ছে, সিরাপের মুভমেন্ট লাগছে কম, তারপরেও এই যে ট্যাবলেটে যে অনেকগুলো মুভমেন্ট, এই কস্টটা সিরাপের ঘাড়ে গিয়ে পড়ছে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি যদি নাম্বার অফ মুভমেন্ট অনুসারে আপনি এই কস্ট গুলো ভাগ করে দিন, মুভমেন্ট কস্টটা ভাগ করেন, তখন কিন্তু যেই প্রোডাক্টের মুভমেন্ট বেশি তার ঘাড়ে বেশি ওভারহেড কস্ট পড়বে, আর যেই প্রোডাক্টের মুভমেন্ট কম তার ঘাড়ে মুভমেন্ট কস্ট কম পড়বে। রাইট? ওকে স্যার, আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে সাধারণত টোটালটাকে আমরা হচ্ছে প্রসেস কস্টিং এ বলি, কারণ হচ্ছে আমরা এখন হচ্ছে যে সাসপেনশনের জন্য তো আর কোটিং এ বা ট্যাবলেটের যে প্রোডাকশন হবে ওইটার সাথে কম্পেয়ার করব না। সো টোটালটাই হচ্ছে প্রসেস, যার কারণেই একটা ট্যাবলেট ফর্ম তৈরি হইতে প্যাকেজিং হইতে যতটুকু লেবার আওয়ার লাগে, টোটাল লেবার আওয়ারটাকে আমরা সাধারণত কাউন্ট করে থাকি। না, কিন্তু সব প্রোডাক্ট আর সমান লেবার আওয়ার ক্যারি করে না। না, কথা হচ্ছে প্রতিটা সেক্টরে লেবার আওয়ার আলাদা লাগে না। না, টোটালটাকেই সাধারণত আমরা লেবার আওয়ার একটা জায়গা থেকে সরে যায় না। প্রথম কথা হচ্ছে যে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং দিয়ে কি করব? উই আর নট কনসার্ন অ্যাবাউট ম্যাটেরিয়াল, উই আর নট কনসার্ন অ্যাবাউট লেবার, আমরা হচ্ছে কনসার্ন অ্যাবাউট ওভারহেড কস্ট দ্যাট ক্যান নট বি ইজিলি অ্যান্ড কনভিনিয়েন্টলি আইডেন্টিফাইড উইথ এ পার্টিকুলার প্রোডাক্ট। যে কস্ট গুলোকে সহজে প্রোডাক্টের সাথে আইডেন্টিফাই করা যায় না সেইগুলোকে বলে আমরা ওভারহেড কস্ট, ইনডিরেক্ট কস্ট। এই কস্ট গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি না সহজে, এই জন্য তো আমরা অ্যাক্টিভিটিতে যাচ্ছি। ওকে জি, কিন্তু আপু যেটা বুঝাইতে যাচ্ছিল যে প্রসেসিং যেটা যে টাইমটা গ্যাপ আচ্ছা, আপনি প্রসেস কস্টিং এও যদি যান তবুও তো আমরা ম্যাটেরিয়াল লেবার ওভারহেড কস্ট আলাদা করে রেকর্ড করা থাকে কি না? এক্স্যাক্টলি, মানে টোটালটা হচ্ছে আমরা ওভারহেড গুলো আমরা কাউন্ট করি, টোটাল ওভারহেডটাকে আমরা অ্যাক্টিভিটি অনুসারে ভাগ করে দেব। রাইট, জি ক্লিয়ার পয়েন্ট? ক্লিয়ার এবার? না, ঠিক আছে। ভাইয়া যে বললো যে টোটাল মানে প্রসেস থেকে শুরু করে কোটিং পর্যন্ত যা যা হচ্ছে পুরোটাকে প্রসেস ধরতেছে, পুরোটাকেই একটা অ্যাক্টিভিটি ধরতেছে। ও আচ্ছা আচ্ছা, মানে উনি বললেন যে পুরোটাকে একটা অ্যাক্টিভিটি ধরে তারপর আপনারা ডিরেক্ট লেবার দিয়ে মানে লেবার আওয়ার দিয়ে অ্যাপরশন মানে ট্র্যাডিশনাল ফরম্যাট। তাহলে এটা ওভারহেডটাকে পুরো লেবার আওয়ার দিয়ে ভাগ করে দিচ্ছেন, তাই তো? এক্স্যাক্টলি। আর হচ্ছে আমরা এটা তাহলে তো অ্যাবজর্পশন কস্টিং হয়ে গেল, ও ট্র্যাডিশনালটাই হয়ে গেল। ওভার জাস্টিফিকেশন হচ্ছে না।
এখানে হচ্ছে যে আসলে মুভমেন্টের জন্য বেশি সময় যায় না, জাস্ট হচ্ছে এটা একটা প্রসেসের মধ্যে, যে একটা কোটিং থেকে একটা ব্লিস্টার পয়েন্টে যাইতে আপনার মানে কয়েক মিনিট লাগে, এখানে খুব বেশি একটা সময় ব্যয় হয় না সাধারণত। আচ্ছা, আরেকটা জিনিস বললে মানে আপনাদের আর্গুমেন্টস প্রোডাক্টের হচ্ছে মানে বেশি সময় যায় না তাও না, এখন দেখা গেছে কোন প্রোডাক্টের মানে আজকে অর্ডার, তখন দেখা গেছে ওইটা ব্লিস্টারে না গিয়ে আজকেরটা ব্লিস্টারে দিবে, তো ওইটা তো রয়ে গেল। আচ্ছা, এখন আমি এটা সহজ সমাধান দিচ্ছি যেটা আপনারা বলতে চাচ্ছেন। যদি আপনার ওভারহেড কস্ট লেবার আওয়ারের কারণে হয়, লেবার আওয়ারের সাথে খুবই বেশি রেলিভেন্ট হয়, তাহলে কিন্তু আমার অ্যাক্টিভিটি কস্টিং এর কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার আমার কথা? হ্যাঁ, যদি আপনার এমন মনে হয়, যদি এটা প্রমাণিত হয় যে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে ওভারহেড কস্ট গুলো হচ্ছে, ফ্যাক্টরি ইনডিরেক্ট কস্ট গুলো হচ্ছে, সেইগুলো আসলে লেবার আওয়ার কারণের সাথে হচ্ছে এবং লেবার আওয়ার এর সাথেই খুবই রেলিভেন্ট, তাহলে আপনার ডিটেলস অ্যাক্টিভিটি কস্টের কোনো প্রয়োজন নেই। দেখেন সেকেন্ড পয়েন্ট আছে, দেখেন প্রোডাক্ট আর সার্ভিস আর কমপ্লেক্স, যেখানে প্রোডাক্ট বা সার্ভিস গুলো খুবই কমপ্লেক্স এবং ওভারহেড গুলো কেন হচ্ছে এটার জন্য ভলিউম দায়ী না, অন্য কিছু দায়ী, তখনই আপনাকে দৌড়াইতে হবে কোথায়? অ্যাক্টিভিটি বেস কস্টিং এ। এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে, বাট আমার কথা হচ্ছে এবিসি কি ফার্মাসিউটিক্যালে ইমপ্লিমেন্ট করা যাবে না? অবশ্যই যাবে। মানে ফার্মাসিউটিক্যালি হচ্ছে বেশি ইমপ্লিমেন্ট করা হয়। ফার্মাসিউটিক্যাল বলি আমি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেই, প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেই। আমি ওই যে সময় করলাম আমার পিএইচডি ডেটা কালেকশনের সময় আমি গেছিলাম বেক্সিমকো, স্কয়ার সবগুলোতে গেছিলাম, প্রায় অনেকগুলো ফার্মাতে গেছি আমি। তো বাংলাদেশে একটা কোম্পানি অ্যাক্টিভিটি বেস কস্টিং ইমপ্লিমেন্ট করছিল ফার্মাসিউটিক্যালে, করার পরে দেখছে যে তাদের ঔষধগুলোর দাম আর কি, যে তাদের পণ্যগুলোর যে ট্যাবলেট বা অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল, এগুলো ট্র্যাডিশনাল মার্কেটে যে দামটা আছে এক্সিস্টিং মার্কেটে তার থেকে অনেক ডিফারেন্ট একটা প্রাইস চলে আসে। ওকে, তখন তারা এই প্রাইসটা নিয়ে বাংলাদেশে কি প্রাইস সেট করে কে? টিবিসি, এই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, নাকি সরি টিসিবি, নাকি ওই যে আপনার বিএসটিআই? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্যার। হ্যাঁ, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, ওরা করছে কি, ওরা বলছে না না এইটা আমরা অ্যালাউ করতে পারবো না, কারণ এক্সিস্টিং মার্কেটে অন্যরা যে দামে বেচে আপনাকে তার ক্লোজ প্রাইসে বিক্রি করতে হবে। আপনার কস্ট কি হচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং এ, সেটা আপনারা নিজেরা ইন্টারনাল ডিসিশন মেকিং করেন, বাট আপনার এই কস্টের উপরে বেস করে যদি আমি প্রাইস আপনাকে অ্যালাউ করি, তাহলে অন্যান্য কোম্পানির সাথে আপনাদের একটা মানে একটা ভালো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যাবে, এটা আমরা অ্যালাউ করতে পারি না। অর্থাৎ অ্যাক্টিভিটি বেস কস্টিং দিয়ে যে প্রাইসটা আসে সেইটা আপনার এইরকম সেনসিটিভ ইন্ডাস্ট্রিতে আসলে অ্যালাউ করবে না। ক্লিয়ার? স্যার একটা কথা স্যার, তাদের কি স্যার অ্যাক্টিভিটি কস্ট ইউজ করার ফলে কি স্যার তাদের প্রোডাক্টের প্রাইস কি স্যার কমে গিয়েছিল? প্রাইস কমবে কেন? আপনার প্রাইসটাও রেশনাল হবে। তখন রেশনাল বলতে যার যতটুকু দাম হচ্ছে তার দাম হবে। মনে করেন না কমে যায় নাই, কি হয়েছে, মনে করেন আপনার একটা অ্যান্টিবায়োটিকের খরচ হয় 4 টাকা, ওটা মার্কেটে বিক্রি হচ্ছে 30 টাকায়। এখন যদি আপনি বলেন যে অ্যান্টিবায়োটিকের প্রোডাকশন কস্ট 4 টাকা, আমি লাভ করবো আরো 4 টাকা, তাহলে দাম আসবে কত? 8 টাকা। তো আপনার কোম্পানি যদি 8 টাকায় অ্যান্টিবায়োটিক বিক্রি করা শুরু করে জ্বরের জন্য, তাহলে অন্য কোম্পানিগুলো 30 টাকা বিক্রি করে, তারা কি মারামারি শুরু করবে না? কমপ্লেন জানাবে না? জি স্যার, এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যা বুঝা গেছে? তাহলে কি এটা আমাদের দেশে ইউজ করে না? ইউজ করে ইন্টারনাল ডিসিশনের জন্য। এখন ওই যে লাইন প্রোডাক্ট লাইন গুলো আমরা যখন সিলেক্ট করি স্যার, আপনি যেটা বললেন হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক বা হচ্ছে নতুন একটা প্রোডাক্ট বাজারে আনলাম বা মার্কেটে আনবো, এরকম একটা প্ল্যান করতেছি, তখন দেখা গেছে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের মার্কেটে হচ্ছে আমার মানে কন্ট্রিবিউশনটা আসলে কতটুকু সেটা কম্পেয়ার করার জন্য, অর্থাৎ হচ্ছে আমরা সাধারণত হচ্ছে প্রোডাক্ট লাইন কন্টিনিউ করব কি করব না এই ডিসিশন নেওয়ার জন্য অনেক সময় অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা করা হয়। তা থেকে আমরা দেখা গেছে যে অনেক সময় কিছু প্রোডাক্টের হচ্ছে বার্ডেন কস্ট থাকে স্যার, সেই বার্ডেন কস্ট গুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা অনেক সময় অ্যাক্টিভিটি বেসড কস্টিং করে থাকি। রাইট, এটাই হচ্ছে মেইন কথা, ইন্টারনাল ডিসিশনের জন্য, ম্যানেজমেন্ট ডিসিশনের জন্য। রাইট, এক্স্যাক্টলি স্যার। আর ফার্মাসিউটিক্যালে এটা পসিবল হয় না, কারণ হচ্ছে ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট প্রাইস গুলো আসলে মানে কস্টিং এর সাথে রিলেটেড না, এটা অলরেডি হচ্ছে একটা মানে কন্ট্রোল বাই বিয়ন্ড দ্য কন্ট্রোল। হ্যাঁ, বিয়ন্ড দ্য কন্ট্রোল বাই রেগুলেটরস, তাই তো? প্রোডাক্ট যদি লস আইটেমও হয় স্যার কারো প্রফিট বেশি থাকে, কম্পারেটিভ মার্কেট ধরার জন্য সেটাও প্রডিউস করে থাকে সাধারণত। রাইট,
তাহলে তো তার মানে হচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং বাংলাদেশে হচ্ছে আপনার প্রাইসিং কে সাপোর্ট করতে পারবেন না, বরং ইন্টারনাল ডিসিশন। কিভাবে ইউজফুল দেখেন, কিভাবে ইউজফুল। আপনি বুঝলেন যে আপনার অ্যান্টিবায়োটিকের কস্ট অনেক কম এবং হচ্ছে এখানে প্রফিট অনেক বেশি, তখন করবেন কি, আপনি কিন্তু মানে এটা বাইরের লোক না জানলেও আপনি জানেন, এই কারণে আপনি করবেন কি, এই প্রোডাক্টটাকে বেশি মার্কেটিং করবেন, যাতে করে এই প্রোডাক্টের বিক্রি কি বেশি কমিশন দেবেন, আপনি ডাক্তারদেরকে বারবার পার্সু করবেন, আপনি যারা সেলস মানে কি বলে রিটেলার তাদেরকে বেশি বেশি ডিসকাউন্ট দেবেন, যাতে করে এই প্রোডাক্টটার প্রায় কি সেলসটা বেশি হয়। আর অন্যদিকে যে প্রোডাক্টগুলোর কস্ট বেশি, আপনি লসে বিক্রি করেন অথবা একদম মার্জিনে বিক্রি করেন, লো মার্জিনে বিক্রি করেন, তখন ওই প্রোডাক্টগুলোকে আপনি কম ফোকাস করবেন, যে এই প্রোডাক্টটা নিলে নিক, না নিলে না নিক, জাস্ট আমার প্রোডাক্ট লাইনটা পোর্টফোলিওটা রাখার জন্য আমি মেইনটেইন করব। এই ডিসিশন গুলো নেওয়ার জন্য এবিসি অনেক ইউজফুল। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো আমরা সময় শেষই করে ফেললাম এটা দিয়েই, যেহেতু তারপরে অনেক ভালো শিখছি, আমি অনেক কিছু শিখলাম, আপনারাও জি স্যার অনেক কিছু বিষয় জানতে পারলাম ফার্মাসিউটিক্যাল সম্পর্কে। জি স্যার কিছু জানতে পারলাম স্যার এতক্ষণ। এটাই আমাদের দরকার আসলে। এখন আপনারা বাসায় গিয়ে, বাসায় আপনার করবেন কি, বাসাতে আছেন টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 এটা দেখবেন বাসায়, তারপরে আমি আগামী ক্লাসে এটা নিয়ে কথা বলবো। জি স্যার, থ্যাংক ইউ। একদম সিমিলার টাইপের অঙ্ক, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1, এটা একটু দেখবেন বাসায়। আর যেখানে যেখানে ইয়ে হবে আমরা আগামী ক্লাসে অঙ্কগুলো সব শেষ করার চেষ্টা করবো, যে কটা আমরা সম্ভব হয়। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ছোট একটা রিকোয়েস্ট ছিল স্যার, আমাদের ক্লাসে যদি কোনো একটা সময় ইন্ডাস্ট্রিতে কি কি অ্যাপ্লাই হয় একটু টুকটাক কথা বলা যেত, কারণ আমাদের এখানে অনেক ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করেন, একটু যদি আমাদের এই পড়াশোনার রিলেভেন্ট ইন্ডাস্ট্রি কি অ্যাপ্লাই করে। আমি এটাকে অনেক অনেক অ্যাপ্রিশিয়েট করি, এটা রাইট, আমি আপনার সাথে একমত। যারা বিভিন্ন সেক্টরে আছেন তারা এই কোশ্চেনটা রেজ করতে পারেন, যদি আমার পড়ানো থেকে এটা ক্লিয়ার না হন যে দিস ইজ নট রিলেভেন্ট ফর মি অর আই কুড নট আন্ডারস্ট্যান্ড হাউ আই ক্যান অ্যাপ্লাই দিস টেকনিক। গার্মেন্টস সেক্টরে কি ইউজ করা হয় না এবিসি কস্টিং? বাংলাদেশে অ্যাক্টিভিটি বেস কস্টিং ব্যবহার করার জন্য রিসোর্স লাগে। আপনি বলেন গার্মেন্টস সেক্টরে তো কয়জন ভালো অ্যাকাউন্টেন্ট আছে? তারা কি সেরকম স্যালারি দিতে পারে? দিতে চায় না, দিতে পারে, দিতে চায় কি? না স্যার। মাল্টিন্যাশনাল স্যার যেগুলো আছে সেগুলো তো মনে হয় থাকতে পারে। আছে, রাইট, মাল্টিন্যাশনাল গুলোতে আছে, কারণ তারা কি, তারা বোঝে যে এদেরকে আমি যদি পে করি তাহলে কি তার রিটার্ন আমি পাবো। কিন্তু গার্মেন্টসে তো মনে করবে অ্যাকাউন্টেন্টস কি দরকার, বিক্রি করবো লাভ হবে, এত অ্যাকাউন্টেন্টস হিসাব করে কি করবে, ও তোমার লাভ বাড়াইতে পারবে না, এটা হচ্ছে তাদের পারসেপশন। ঠিক আছে? ইয়েস। ওকে, তাহলে আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো দেখবো। ওকে, আসসালামু ওকে, আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।